হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রোহিত স্যার একাডেমি। আজকের এই ভিডিওতে আমরা কভার করতে চলেছি সপ্তম থেকে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ফিজিক্যাল সায়েন্সের একটা চ্যাপ্টার, ভৌত রাশির একক এবং মাত্রা নির্ণয়। সুতরাং তোমরা যারা সপ্তম থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা রয়েছ, তারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মন দিয়ে দেখবে এবং তোমাদের সঙ্গে অবশ্যই একটি খাতা এবং নোটবুক সঙ্গে করে রাখবে। আমি যে যে জিনিস এখানে লেখাবো তোমরা অবশ্যই কিন্তু খাতায় নোট ডাউন করবে। তোমাদের মধ্যে অনেকে আছে যাদের এই চ্যাপ্টারটা কিন্তু অনেকের প্রবলেম হয়, বুঝতে অসুবিধা হয়, বা কেউ কেউ আছো যারা মুখস্থ করে নেয় কিন্তু পরীক্ষার সময় লিখতে গিয়ে বিশেষ করে একক তো তাও লেখা যায়, কিন্তু মাত্রাতে খুবই আমরা কনফিউজ হয়ে যাই, কোথায় এল এর মাথায় 2 হবে, কোথায় টি এর মাথায় 3 হবে না হবে। তো আজকের এই ভিডিওটি দেখার পরে তোমার ফিজিক্যাল সায়েন্সের এই চ্যাপ্টারটার অর্থাৎ ভৌত রাশির মাত্রা এবং একক নির্ণয় তার এক ফোঁটাও প্রবলেম থাকবে না। তো ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে এখানে আলোচনা করব সেটি হচ্ছে কি স্যার? সেটি হচ্ছে ভৌত রাশির একক ও মাত্রা নির্ণয়। ভৌত রাশির ভৌত রাশির একক ভৌত রাশির একক ও মাত্রা নির্ণয়। ভৌত রাশির একক ও মাত্রা নির্ণয়। ভৌত রাশির একক ও মাত্রা নির্ণয়। একক ও মাত্রা নির্ণয়। অবশ্যই তোমরা কিন্তু খাতায় একটা হেডিং করবে, ভৌত রাশির একক ও মাত্রা নির্ণয়। দেখো, প্রথমত আমরা বুঝি যে এই রাশি আসলে কি। এই যে আমরা ভৌত রাশি নিয়ে আলোচনা করব, তো এই ভৌত রাশির ব্যাপারটা কি, বা এখানে এই যে রাশির ব্যাপারটা কি। যেগুলোকে সংখ্যায় গোনা যায় না, যেগুলো পরিমাপযোগ্য, সেগুলোই তো হচ্ছে রাশি। ধরো আমি বললাম রমেন বলে একজন ব্যক্তি কি করেছে না, সে কোনো কারণে হসপিটালে গেছে। হসপিটালে যাওয়ার পরে এই যে রমেন, তার কি করেছে, ডাক্তার বা হসপিটালে যে ছিল সে তার কিন্তু উচ্চতাটা মেপেছে, তার হাইটটা কিন্তু কি করেছে, তার হাইটটা কিন্তু মেপেছে। এবারে ধরো তুমি ধরে নাও ওই রমেনের যে ওখানে গিয়েছিল তার কিন্তু হাইটটা মেপে কত হয়েছে, তার হাইটটা মেপে হয়েছে 167। ঠিক আছে, 167 হবে। এবারে 167 কি শুধু ডাক্তার বা যে প্রেসক্রিপশন করছে সে কি লিখবে? অবশ্যই কিন্তু লিখবে না। সে কিন্তু সঙ্গে এরকম একটা শব্দ লিখবে, সেন্টিমিটার, তাই না? তো এইখানেই কিন্তু আমরা বুঝতে পারছি যে কোন জিনিসটা কিন্তু রাশি আর কোন জিনিসটা কিন্তু একক। দেখো, এই যে রমেনের হসপিটালে উচ্চতাটা মাপলো, এই উচ্চতাকে তো আর সংখ্যায় গোনা যাবে না, এটা মাপতে হবে। মানে যা সংখ্যায় গোনা যায় না, যা পরিমাপযোগ্য, সেটাকেই বলা হচ্ছে রাশি। তাহলে এখানে কোনটা হচ্ছে রাশি স্যার? এখানে হচ্ছে অবশ্যই আমার উচ্চতাটা কি না, উচ্চতাটা একটা রাশি। শুধু উচ্চতা নয়, ধরো তুমি চিনি কিনতে গেছো, তাহলে চিনির দোকানদার কি মাপবে? চিনি দেওয়ার আগে তোমাকে চিনির ভরটা মাপবে, তারপরে তোমার বাড়ির দৈর্ঘ্যটা তুমি ফিতে দিয়ে মাপবে। তোমার বাড়ির দৈর্ঘ্যটা তুমি তো আর সংখ্যায় গুনতে পারবে না যে আমার বাড়ির দৈর্ঘ্যটা 2টো দৈর্ঘ্য 3টে দৈর্ঘ্য, তোমাকে ফিতে দিয়ে কিন্তু মাপতে হবে। তো এই যে ভর, তারপর হচ্ছে দৈর্ঘ্য, তারপর হচ্ছে উচ্চতা, ক্ষেত্রফল, যেগুলোকে সংখ্যায় গোনা যায় না, যেগুলোকে পরিমাপ করতে হয়, সেগুলোই কিন্তু রাশি। আর এখানে যেমন আমরা কোন রাশিটা মাপলাম, রমেনের কি মাপা হয়েছে স্যার? রমেনের উচ্চতা মাপা হয়েছে। তার মানে উচ্চতা মেপে 167 কিছু একটা সংখ্যা বেরোবে। সেই সংখ্যাটাকে বলার জন্য যে সুবিধাজনক শব্দটা ব্যবহার করা হয় সেটাকে বলা হচ্ছে একক। যেমন এখানে উচ্চতাটা হচ্ছে তোমার রাশি, আর উচ্চতাটা 167 হওয়ার পরে তার সঙ্গে এই সেমি শব্দটা ব্যবহার করতে হচ্ছে। তাহলে এই সেমি যে শব্দটা রয়েছে, এই সেমি শব্দটা কিন্তু হচ্ছে একক। আশা করি তুমি বুঝতে পারলে যে কোনটা রাশি আর কোনটা একক। ধরো আমি আরেকটা এক্সাম্পল তোমাকে এখানে দিচ্ছি। তুমি এরকম করে একটা ধরো আয়তক্ষেত্র এঁকেছো, রেক্টেঙ্গেল এঁকেছো, ঠিক আছে? এইবারে এই রেক্টেঙ্গেলের ধরো প্রস্থটা আমি ধরে নিচ্ছি যে 5 সেন্টিমিটার। তার মানে এই যে আমি বললাম প্রস্থ কত আয়তক্ষেত্রটার ধরো আমি প্রস্থ মেপেছি, সে প্রস্থটা মেপে 5 কত হয়েছে স্যার? সে প্রস্থটা মেপে আমার 5 সেন্টিমিটার হয়েছে। এই যে প্রস্থ, এটা কি, এটা রাশি না একক? অবশ্যই কিন্তু তুমি আগে বলবে, আমার বলার আগে তুমি অবশ্যই, যদি ভালো করে বুঝতে পারো, তুমি অবশ্যই বলবে যে স্যার এই প্রস্থটা হচ্ছে রাশি, আর প্রস্থটাকে
প্রস্থটা মেপে 5 হয়েছে, ওই 5টাকে বলতে গেলে সুবিধাজনক যে শব্দটা আমাকে বলতে হচ্ছে, সেই সুবিধাজনক শব্দটা কি না, সেই সুবিধাজনক শব্দটা হচ্ছে সেই সুবিধাজনক শব্দটা হচ্ছে আমার একক, তাই না? সেই সুবিধাজনক শব্দটা হচ্ছে আমার এখানে একক। তার মানে এইটা কি, সেন্টিমিটারটা কিন্তু অবশ্যই হচ্ছে এখানে একক। তার মানে বোঝা গেল কোনটা রাশি কোনটা একক। রাশি মানে হচ্ছে কি, আরেকবার বলি, খাতায় কিন্তু লিখে রাখবে। রাশি মানে হচ্ছে যেগুলোকে সংখ্যায় গোনা যায় না, অর্থাৎ যেগুলোকে কি করতে হয়, আমাকে মেজার করতে হয়, সেগুলোকে আমরা কি বলবো, সেগুলোকে আমরা রাশি বলবো। যেমন হচ্ছে উচ্চতা হতে পারে, এখানে তোমাদের দুটো এক্সাম্পল দিলাম, আরও হয়, একটা একটা করে করাচ্ছি। প্রস্থ, এগুলো প্রত্যেকটা হচ্ছে রাশি। ভর হতে পারে, কোনো কিছুর ওজন হতে পারে, ক্ষেত্রফল হতে পারে, সব কিন্তু একটা করে কি কোয়ান্টিটিস, ফিজিক্যাল কোয়ান্টিটিস। আর ওইটাকে বলার জন্য নিশ্চয় একটা সংখ্যা বেরোবে, সেটাকে পরিমাপ করার পরে, যেমন এখানে 167 বেরোলো, এখানে 5 বেরোলো, এইটাকে বলার জন্য ওর সঙ্গে একটা সুবিধাজনক শব্দ ব্যবহার করতে হচ্ছে, সেটাকে বলা হচ্ছে কি, সেটাকে বলা হচ্ছে আমাদের স্যার একক। এইবারে দেখো, এই যে রাশিকে কিন্তু আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। তুমি বলবে যে স্যার কি কি, রাশিকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি, একটা হচ্ছে আমাদের মৌলিক রাশি, একটা হচ্ছে আমাদের মৌলিক রাশি, একটা হচ্ছে আমাদের মৌলিক রাশি, আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে আমাদের লব্ধ রাশি। রাশি তাহলে কয় প্রকার, রাশি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আমাদের মৌলিক রাশি, আর একটা হচ্ছে কি লব্ধ রাশি। মৌলিক রাশি আর লব্ধ রাশি। এবারে মৌলিক রাশির আমার যে এককগুলো, আমরা আমাদের আমাদের টার্গেট কি, প্রত্যেকটা রাশির কি একক বার করা, আর একটা হচ্ছে মাত্রা বার করা। তো মৌলিক রাশি যেটা আছে তার কিন্তু একক তোমাকে কি রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। 7টা মৌলিক রাশি হয়, আমি লিখিয়ে দিচ্ছি। সেই 7টা মৌলিক রাশি মুখস্থ রাখলেই আমরা কিন্তু যে লব্ধ রাশিগুলো আছে, সেই লব্ধ রাশিগুলোর সূত্র দিয়েই কিন্তু ওই মৌলিক রাশির এককের সাহায্যে খুব ইজিলি কিন্তু আমরা লব্ধ এককগুলো বার করতে পারবো। তো আমরা চলো, যে 7টা মৌলিক রাশি আছে, সেই মৌলিক রাশিগুলির আগে আমরা কি করি, এককগুলো বার করে নিই। তো তার আগে একটা কথা বলে দিই, এই যে একক বলা হচ্ছে, এখানে আমরা দুটো পদ্ধতিতে একক কিন্তু মেজার করতে পারি। কি কি স্যার, একটা হচ্ছে সিজিএস, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, আর একটা হচ্ছে তোমরা জানো নিশ্চয়ই, 6-এর দিকে এগুলো পড়েছো। আর একটা 2 নম্বর হচ্ছে সিস্টেম ইন্টারন্যাশনাল, অর্থাৎ যেটা আন্তর্জাতিক স্বীকৃতি পদ্ধতি, এসআই পদ্ধতি। ঠিক আছে, আমরা দুটো পদ্ধতি বার করব, কিন্তু এই যে মৌলিক রাশির এককগুলো পড়বো, এগুলো কিন্তু আমরা প্রত্যেকটা এসআই এককে লিখবো। ঠিক আছে, তো চলো আমরা একটা আগে ছক করে নিই। 7টা মৌলিক রাশি লেখার জন্যে অবশ্যই তুমি আমার সঙ্গে করবে। একদিকে আমরা লিখছি হচ্ছে মৌলিক রাশি, একদিকে আমি লিখছি মৌলিক রাশি, আর একদিকে লিখবো হচ্ছে কি, একদিকে লিখবো হচ্ছে তার একক। অবশ্যই কিন্তু এগুলো আমরা কি করব, অবশ্যই কিন্তু এগুলোকে আমরা এসআই পদ্ধতিতে কিন্তু এগুলোকে আমরা লিখবো, এগুলোকে কিন্তু আমরা এসআই পদ্ধতিতে লিখবো। তো 1 নম্বর কি, 1 নম্বর হচ্ছে তুমি লিখবে হচ্ছে দৈর্ঘ্যের এসআই পদ্ধতিতে একক কি হয়, কোনো কিছু লেন্থ মাপতে গেলে এসআই পদ্ধতিতে একক কি হয় স্যার, এসআই পদ্ধতিতে তোমার দৈর্ঘ্যের একক হয় মিটার। সেটাকে কি সিম্বল দ্বারা প্রকাশ করা হবে, সেটাকে আমরা ছোট হাতের এম দ্বারা কিন্তু প্রকাশ করব। 2 নম্বর হচ্ছে, 2 নম্বর তুমি লিখবে হচ্ছে ভর। অনেক স্টুডেন্টের মধ্যে কিন্তু এই ভর আর ওজন, এই কনসেপ্টটা কিন্তু তোমাদের ক্লিয়ার নেই। জেনে রাখবে, ভর আর ওজন কিন্তু এক জিনিস নয়। এই যে আমি বলছি ভর, ভর মানে হচ্ছে কি না, কোনো বস্তুর মধ্যে যে জড় পদার্থ থাকে তাকে ভর বলে। আর ওজন মানে কি স্যার, ওজন মানে হচ্ছে কোনো বস্তুকে পৃথিবী যে বল দিয়ে তার নিজের দিকে টানছে, আকর্ষণ করছে, সেটাকে বলা হচ্ছে ওজন। তাহলে ভরের একক কি হবে, ভরের একক তুমি লিখবে হচ্ছে কিলোগ্রাম। তোমরা জানো আমরা কিলোগ্রামকে সংক্ষেপে কি লিখতে পারি, কিগ্রা লিখতে পারি। এর পাশে আমরা লিখে রাখবো হচ্ছে কেজি। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে কি, 3 নম্বর হচ্ছে আমরা লিখবো দৈর্ঘ্য ভর, তারপর হচ্ছে প্রত্যেকটা কিন্তু আমরা এসআইতে লিখছি। ঠিক আছে, প্রত্যেকটা ইউনিট আমরা এখানে কিসে লিখছি, প্রত্যেকটা কিন্তু আমরা এসআই পদ্ধতিতে লিখছি। এবারে দৈর্ঘ্য হলো ভর, দৈর্ঘ্য ভর। এবার আমরা কি করব, দৈর্ঘ্য ভরের পরে এরপর আমরা লিখবো হচ্ছে সময়। তো সময়ের একক কি হয় স্যার, সময়ের একক হয়, তোমরা লিখবে হচ্ছে সেকেন্ড। এটাকে সিম্বল কি দ্বারা প্রকাশ করা হয়, এটাকে সিম্বল প্রকাশ করা হয় এস দ্বারা। তাহলে দৈর্ঘ্য ভর সময় হয়ে গেল। তারপরে 4 নম্বর হচ্ছে আলোক তীব্রতা, বা এইটাকে অনেক সময় কিন্তু আমরা দীপন প্রাবল্য বলি। আলোক তীব্রতা, বা এটাকে আমরা কি বলতে পারি, আলোক তীব্রতাকে আমরা কিন্তু আলোক তীব্রতাকে আমরা কি বলতে পারি, আরেকটা নামের, এর আরো একটা নাম আমরা বলতে পারি, আলোক তীব্রতার কি না, আলোক তীব্রতার আরেকটা নাম বলতে পারি দীপন প্রাবল্য। দীপন প্রাবল্য, লুমিনাস ইন্টেন্সিটি বলি আমরা ইংলিশে। এর ইউনিটটা কি হয়, এর যে ইউনিটটা হয়, এর ইউনিটটা হচ্ছে আমাদের
ক্যান্ডেলা। আলোক তীব্রতার যে এককটা আমাদের হবে সে এককটা কি হয়, সে এককটা আমাদের ক্যান্ডেলা হয়। আলোক তীব্রতার একক লিখবে হচ্ছে ক্যান্ডেলা। নেক্সট হচ্ছে 5 নম্বর আমরা লিখব তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহ মাত্রা তড়িৎ প্রবাহ মাত্রা তড়িৎ প্রবাহ মাত্রা ইউনিটটা কি হয় এসআই পদ্ধতিতে? তড়িৎ প্রবাহ মাত্রা যে এসআই পদ্ধতি ইউনিট হবে সেটা হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহ মাত্রা একক কি লিখবে? তড়িৎ প্রবাহ মাত্রার যে ইউনিটটা হবে সেটা হচ্ছে অ্যাম্পিয়ার। আচ্ছা, এখানে ক্যান্ডেলাকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? ক্যান্ডেলাকে আমরা লিখতে পারি হচ্ছে সিডি। ক্যান্ডেলাকে কি দ্বারা সিম্বল দ্বারা প্রকাশ করা হচ্ছে? সিডি দ্বারা প্রকাশ করা হচ্ছে। আর তড়িৎ প্রবাহ মাত্রা ইউনিট কি? এটা হচ্ছে অ্যাম্পিয়ার। এটাকে লেখা হয় ছোট হাতের এএমপি দ্বারা। অ্যাম্পিয়ারকে সিম্বল হিসেবে আমরা কি লিখতে পারি? এএমপি দ্বারা, তড়িৎ প্রবাহ মাত্রা। নেক্সট হচ্ছে আমরা 6 নম্বর লিখবো হচ্ছে উষ্ণতা। ঠিক আছে, 6 নম্বর তুমি লিখবে 6 নম্বর লিখবে হচ্ছে উষ্ণতা। উষ্ণতার একক কি হবে? এসআই পদ্ধতিতে লিখবে হচ্ছে উষ্ণতা কেলভিন। কি হয়? কেলভিন। আর একটা 7 নম্বর ছোট হাতের কে দ্বারা প্রকাশ করব। আর 7 নম্বর হচ্ছে আমাদের যেটা লিখব, 7 নম্বর হচ্ছে আমাদের পদার্থের পরিমাণ। 7 নম্বর পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণের ইউনিট কি হবে? না, পদার্থের পরিমাণ যেটা রয়েছে, পদার্থের পরিমাণটা আমরা লিখব হচ্ছে মোল। পদার্থের পরিমাণের ইউনিট হবে মোল, এবং এর যে শর্ট ফর্মটা লিখে রাখবে MOL। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের আমাদের যে 7টা মৌলিক রাশি, সেই 7টা মৌলিক রাশির এসআই পদ্ধতিতে কিন্তু একক। এবং এই 7টা মৌলিক একক যদি আমরা ভালো করে শিখে নিতে পারি, আমরা কিন্তু পরের দিকে যে সমস্ত ইউনিটগুলো আছে লব্ধ একক, সেগুলো খুব সহজেই বার করতে পারবো। দৈর্ঘ্য হচ্ছে এসআই পদ্ধতিতে মিটার, ভর কি বললাম কিলোগ্রাম, যেটাকে তোমাকে কেজি দ্বারা প্রকাশ করা হচ্ছে, সময় হচ্ছে কি সেকেন্ড, যেটাকে এস দ্বারা ডিনোট করা হচ্ছে। নেক্সট হচ্ছে আমাদের আলোক তীব্রতা। আলোক তীব্রতা বা দীপন প্রাবল্য আমরা বলছি এটাকে। আলোক তীব্রতা বা দীপন প্রাবল্য, যেটাকে ক্যান্ডেলা দ্বারা প্রকাশ করা হচ্ছে। নেক্সট হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা, যেটাকে আমরা অ্যাম্পিয়ার বলছি এসআই পদ্ধতিতে একক। উষ্ণতা হচ্ছে কি? উষ্ণতা হচ্ছে আমাদের কেলভিন। আর একটা হচ্ছে আমাদের পদার্থের পরিমাণ, লাস্ট হচ্ছে যেটা সেটা হচ্ছে মোল। এই যে 7টা একক তোমাদের করালাম, এবার এই 7টা ইউনিটের সাহায্যে আমরা যে লব্ধ রাশিগুলো হয় সেই লব্ধ রাশিগুলোর একক কিন্তু বার করব। এগুলো মুখস্থ রাখলেই কিন্তু তুমি লব্ধ রাশিগুলো নিজে নিজেই বার করতে পারবে, এবং মাত্রা তো খুবই সহজ। কিন্তু শুধুমাত্র তোমার এই যে দৈর্ঘ্য আর ভরটা রয়েছে, এইটা শুধুমাত্র একটু সিজিএসে জানতে হবে। দৈর্ঘ্য আর ভরটা তুমি সিজিএসে লিখে রাখবে, যে দৈর্ঘ্য দৈর্ঘ্য আর একটা হচ্ছে তোমার কি, আর একটা হচ্ছে ভর। দৈর্ঘ্য আর ভরের সিজিএস এর ইউনিটটা তুমি একদিকে লিখে রেখে দেবে, কারণ এইটা তোমার লাগবে। দৈর্ঘ্যে তুমি সিজিএস এ কি হয় একক, ওখানে যদি মিটার থাকে তাহলে সংক্ষেপে মনে রাখবে এটা হবে সেন্টিমিটার। ভরের এসআইতে কি ছিল বলো? ভরের এসআইতে ছিল, তুমি বলবে স্যার অবশ্যই ছিল হচ্ছে কিলোগ্রাম। তাহলে সিজিএস পদ্ধতিতে কি হয়ে যাবে? সিজিএস পদ্ধতিতে ভরের একক হয়ে যাবে আমার গ্রাম। তাহলে এই দুটো সিজিএস পদ্ধতিতে মনে রাখবো, তাহলে আমরা লব্ধ রাশিগুলোর একক খুব সহজেই বার করতে পারবো। তো চলো এবার আমাদের যে লব্ধ রাশিগুলো আছে, সেই লব্ধ রাশিগুলোর কিন্তু একটা একটা করে আমরা একক বার করব দুটো পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে এবং হচ্ছে এসআই পদ্ধতিতে। এবং তারপরে আমরা কি করব, তার প্রত্যেকটা রাশির মাত্রাগুলো নির্ণয় করব। তো মাত্রা শুধুমাত্র 3টে জিনিসের মাত্রা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। একটা হচ্ছে আমাদের কি, একটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, বা এটাকে আমরা সরণ, দৈর্ঘ্য বা সরণ, কিন্তু দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে, একটু বুঝে নাও দৈর্ঘ্য কি জিনিস, সরণ কি জিনিস। ধরো আমি বললাম যে একজন ব্যক্তি এই যে এ থেকে বি পর্যন্ত, সরণ হচ্ছে কি একটি নির্দিষ্ট দিকে সরল রৈখিক পথে অতিক্রান্ত যে দূরত্ব, সেটাকে বলা হচ্ছে কি, সেটাকে বলা হচ্ছে তোমার সরণ। আবার বলি, একটি নির্দিষ্ট দিকে সরল রৈখিক পথে কোনো বস্তু যে দূরত্বটা যায় সেটা হচ্ছে সরল। সরল মানে হচ্ছে একটা নির্দিষ্ট দিকে হবে, এবং অবশ্যই কিন্তু সরল রৈখিক পথে হবে। কোনো একজন ব্যক্তি রাম বলে সে এ থেকে বি পর্যন্ত সরল রৈখিক পথে সে 5 সেন্টিমিটার অতিক্রম করলো, তাহলে যদি সে 5 সেন্টিমিটার অতিক্রম করে, তার মানে তার সরণ হবে কত? অবশ্যই 5 মিটার বা 5 সেন্টিমিটার, যেটা সে অতিক্রম করেছে। কিন্তু ধরো কোনো একজন ব্যক্তি এ থেকে বি পর্যন্ত গেল, তারপরে আবার এ থেকে বি পর্যন্ত গেল, এ থেকে বি পর্যন্ত গেল, তারপরে আবার বি থেকে কিন্তু সি পর্যন্ত এলো। তার মানে এই যে দূরত্বটা, এটা কিন্তু আর সরণ হবে না। এটা যদি 5 সেন্টিমিটার হয় আর এটা ধরো 4 সেন্টিমিটার হলো, তাহলে ব্যক্তিটা কতটা দূরত্ব অতিক্রম করেছে? ব্যক্তিটা কিন্তু এখানে 5 + 4 সমান হচ্ছে তোমার কত? 9 মিটার বা সেন্টিমিটার যেটা আছে, সেই দূরত্বটা কিন্তু সে অতিক্রম করেছে।
তো এইটা হচ্ছে দৈর্ঘ্য আর সরণের মধ্যে কিন্তু একটা বেসিক পার্থক্য। তোমাকে কয়েকটা মনে রাখতে হবে। দৈর্ঘ্য আর সরণের যে মাত্রাটা হবে সেটা একটু মনে রাখবে, বারবার প্র্যাকটিস করে করে আমাদের মনে হয়ে যাবে। দৈর্ঘ্য এবং সরণের মাত্রাটা হচ্ছে আমাদের এল, এটা একটা গেল। তারপর হচ্ছে আমাদের মনে রাখতে হবে হচ্ছে তোমার যেটা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের ভরের মাত্রা। সেটা হচ্ছে আমাদের কিসের মাত্রা, সেটা হচ্ছে ভরের মাত্রা। ভরের মাত্রাটা কি হয়, ভরের মাত্রাটা হচ্ছে আমাদের এম, ঠিক আছে। আরেকটা হচ্ছে ভরের মাত্রা হয়ে গেল। আরেকটা হচ্ছে আমাদের কি না, আরেকটা হচ্ছে সময়ের মাত্রা, যেটা হচ্ছে আমাদের টি। তাহলে এই কটা মাত্রা, এই তিনটে মাত্র মাত্রা, একটা হচ্ছে ভরের মাত্রা, একটা হচ্ছে ভরের মাত্রা যেটা হচ্ছে স্যার কি, যেটা হচ্ছে এম, একটা হচ্ছে আমাদের সময়ের মাত্রা, যেটা হচ্ছে আমাদের কি সময় মাত্রা, যেটা হচ্ছে আমাদের টি। আর একটা হচ্ছে তোমার দৈর্ঘ্য বা সরণের মাত্রা, যেটা করালাম এই যে দৈর্ঘ্য বা সরণের মাত্রা, যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে তোমার এল। এই তিনটে মাত্রা মুখস্থ রাখলেই কিন্তু প্রত্যেকটা লব্ধ রাশির তুমি একক এবং মাত্রা খুব সহজেই বার করতে পারবে। চলো আমি একটা একটা করে বার করে তোমাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবে। এবং প্রথমে আমরা যে লব্ধ রাশিটা বার করব ইউনিট, সেটা হচ্ছে কি স্যার, সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল। দেখো তোমরা জানো নিশ্চয়ই যে ক্ষেত্রফল মানে কি হয়। ক্ষেত্রফল মানে কি হয়, কোনো ধরো আয়তক্ষেত্র আছে, আমি রেক্টেঙ্গেলই বললাম, তাহলে ক্ষেত্রফলের সূত্রটা কি হয়, ক্ষেত্রফল সমান তোমরা জানো দৈর্ঘ্য গণিত কি হবে, প্রস্থ হবে। আয়তক্ষেত্র থাকলে দৈর্ঘ্য গণিত প্রস্থ হবে, আর বর্গক্ষেত্র থাকলে তো বাহুর দৈর্ঘ্য গণিত বাহুর দৈর্ঘ্য হবে, বাহুর দৈর্ঘ্য গণিত বাহুর দৈর্ঘ্য হবে। তো যাই হোক, আমরা এই সূত্রটাকেই ধরে এখন চলছি। এবারে আমরা প্রথমে সিজিএস পদ্ধতিতে ক্ষেত্রফলের ইউনিটটা বার করি, সিজিএস পদ্ধতিতে বার করি। তো সিজিএস পদ্ধতিতে বার করার জন্য আমি দৈর্ঘ্যের একক কী ছিল, যখন ক্ষেত্রফলের সিজিএসি ইউনিট বার করবে তখন তোমাকে দৈর্ঘ্যেরও সিজিএসি ইউনিট বসাতে হবে আর প্রস্থরও সিজিএসি ইউনিট বসাতে হবে। তো দৈর্ঘ্যের সিজিএসি ইউনিট কী ছিল স্যার, সেন্টিমিটার, আর প্রস্থ সিজিএসি ইউনিট কী ছিল, সেন্টিমিটার। তাহলে এখন বলো এই সেন্টিমিটার আর সেন্টিমিটার গুণ করলে আমরা কি করব, সেন্টিমিটার স্কোয়ার বা আমাদের বর্গ সেন্টিমিটার। তাহলে বুঝতে পারলে এই কী করে সিজিএস পদ্ধতিতে তোমার ক্ষেত্রফলের ইউনিট তৈরি হয়। তাহলে অবশ্যই খাতায় কিন্তু নোট করে রাখবে যে সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে কি বর্গ সেন্টিমিটার। দেখো আমি এসআই পদ্ধতিতে দেখাচ্ছি, তার আগে তুমি বলবে এসআই পদ্ধতিতে দেখানো খুব একটা কি দরকার আছে, কারণ দেখো ইউনিটটা তো সেমই, মানে সূত্রটা তো সেমই থাকবে। শুধুমাত্র কি হবে, সিজিএস পদ্ধতিতে যেমন সেন্টিমিটার হচ্ছে, যখন আমরা এসআই পদ্ধতিতে এখানে বার করব, যখন আমরা এসআই পদ্ধতি এখানে বার করবো ক্ষেত্রফলের ইউনিট, তখন এই সেন্টিমিটারটা জায়গায় কি হয়ে যাবে, এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক আর এসআই পদ্ধতিতে প্রস্থের একক, মানে একই ব্যাপার, সেই তোমার মানে মিটারই থাকবে, এটাতে তো আর চেঞ্জ হয়ে যাবে না। দৈর্ঘ্য মিটার আর প্রস্থ কি হবে, মিটারই হবে। অর্থাৎ তুমি যখন মিটার আর মিটার গুণ করবে তখন কি হয়ে যাবে, অবশ্যই এখানে যেমন বর্গ সেন্টিমিটার হলো, তাহলে ওখানে হবে কি বর্গ মিটার। তাহলে এসআই পদ্ধতিতে আমার ক্ষেত্রফলের একক কি দাঁড়ালো, এসআই পদ্ধতিতে আমার ক্ষেত্রফলের একক দাঁড়ালো হচ্ছে বর্গ মিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা কি করি, চলো এবার আমরা মাত্রাটা বার করে নিই। এর যে মাত্রাটা হয়, ক্ষেত্রফলের যে মাত্রাটা হয় সেটা বার করে নিই। তো আবার আমাদেরকে কি করতে হবে, আবার কিন্তু আমাদেরকে ফর্মুলাটাই ইউজ করতে হবে। তো ফর্মুলাটা আমি আর লিখছি না, উপর থেকে দেখে নিচ্ছি যে কি ফর্মুলা লিখেছিলাম। এই যে ফর্মুলা লিখেছিলাম কি, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গণিত প্রস্থ। দৈর্ঘ্য, প্রস্থ, সরণ এদের প্রত্যেকের মাত্রায় কিন্তু আমরা এল ইউজ করি। তাহলে এলটা কবার গুণ হবে, এল গণিত এন, এল গণিত এল। তার মানে এবারে এটা আমরা কিসের নিয়ম কাজে দেবে, এখানে এখানে কাজে দেবে হচ্ছে সূচকের নিয়ম। সূচকের ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে আছে। তোমার যদি সূচক সম্বন্ধে কোনো কনফিউশন থাকে ভিডিওটি একবার দেখে নেবে, আশা করি সূচক সম্বন্ধে কোনো অসুবিধা তোমার আর হবে না। নিমেষের মধ্যেই কিন্তু তুমি সূচকের অঙ্ক করে দেবে, কারণ সূচক ভালো করে না বুঝলে কিন্তু তুমি ভৌতবিজ্ঞানের মাত্রাগুলো কিন্তু বার করতে পারবে না। তাহলে আমরা একটা নিয়ম সূচকে শিখেছিলাম যে নিচেরগুলো সমান হয়ে গেলে ওপরগুলো যোগ হয়ে যাবে, তাহলে ওপর এখানেও ওয়ান এখানেও ওয়ান, তাহলে কি হয়ে গেল ওয়ান ওয়ান যোগ করে এল টু দি পাওয়ার টু, তাহলে ক্ষেত্রফলের যে মাত্রাটা হয়ে গেল সেটা হয়ে গেল কিন্তু এল স্কোয়ার। তো পরবর্তীকালে আমরা 2 নম্বর মাত্রার দিকে যাব, সেটা হচ্ছে আয়তন। ঠিক আছে, আয়তন। দেখো 2 নম্বর মাত্রার দিকে আমরা যাচ্ছি, আয়তন। এই ভৌত রাশিগুলোর ডিটেলস সম্পর্কে, যেমন আয়তন অ্যাকচুয়ালি কি হয়, এগুলো আমরা পরবর্তীকালে অন্য একটা ভিডিওতে আলোচনা করব, কারণ আজকে এগুলো সম্পর্কে আলোচনা করতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখো আয়তন জানার আগে তোমাকে একটা সূত্র করতে হবে, সেটা হচ্ছে ঘনত্ব বার করা সূত্র। তোমরা জানো যে ঘনত্ব ডি মানে হচ্ছে ঘনত্ব হয়। ঘনত্ব মানে কি না, একক আয়তনে কোনো বস্তুর ভর, ধরো 2 লিটার জলের ভর আছে 2 কেজি, তাহলে সেখান থেকে 1 লিটার জলের যে ভরটা হবে সেটাই তোমার কি হবে, সেটাই সমান হয়ে যাবে ঘনত্ব। অর্থাৎ ঘনত্ব মানে আমরা কি সূত্র বলতে পারি, ঘনত্ব মানে বলতে পারি হচ্ছে ভর বাই আয়তন। তার মানে এখানে ভর মানে হচ্ছে এম, ভরকে আমরা এম দ্বারা প্রকাশ করি, আর আয়তনকে আমরা কি করব, ভি দ্বারা প্রকাশ করব। তো এখান থেকে আমরা আয়তনের একটা সূত্র বানাতে পারি, ভি সমান কি হয়, ভর বাই ঘনত্ব। যদিও আয়তন বার করার জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করব না, কিন্তু তুমি জেনে রেখে দেবে, কারণ একটু বাদে তোমাদের ঘনত্বটা পড়াবো, তখন কিন্তু এখানে কাজে লাগবে। দেখো কোনো বস্তুর আয়তন মানে আমরা আরেকটা কি বলতে পারি না, সে কোনো একটা
যতটা জায়গা সে এক ক্ষেত্রফলের মধ্যে, কোনো একটা ক্ষেত্রের মধ্যে সে যতটা জায়গা জুড়ে আছে সেটাই হচ্ছে আয়তন। তোমরা ঘনবস্তুর আয়তন বার করা জানো, কি করতে হয়? সেখানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতাকে আমরা যদি গুণ করে দিই তাহলে আমরা কোনো বস্তুর কি পেয়ে যাব? ভলিউম পেয়ে যাব। মানে আয়তন মানে যেটা হয় সেটা আমরা লিখতে পারি যে দৈর্ঘ্য গণিত প্রস্থ, প্রথমে আমরা এর মাত্রাটা বার করে নিচ্ছি, তারপর আমরা এর এককটাতে যাব। এবং উচ্চতা, তাহলে তুমি এবার একটা কাজ করো, এগুলো তো মাত্রা তো কোনো রকম চেঞ্জ হবে না, এল, কারণ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, সরণ এদের প্রত্যেকের মাত্রা কিন্তু এল হয়। তাহলে 3টে এল এখানে গুণ হবে, এবং আমরা জানি নিচেরগুলো সমান হলে ওপরগুলো যোগ হয়ে যায়। তাহলে এখানে 1, এখানে 1, এখানে 1, 3টে 1 যোগ করলে কত হবে? 3 হয়ে যাবে। মানে আয়তনের মাত্রা কি দাঁড়ালো? আয়তনের মাত্রা দাঁড়ালো তোমার হচ্ছে L⁻3। এবার আমরা এককটা বার করি, চলো। প্রথমে আমরা একক কি করব? প্রথমে আমরা একক সিজিএস পদ্ধতিতে যাই। তো সিজিএস পদ্ধতিতে যাওয়ার আগে আমরা আয়তনের তো জানলাম, আয়তনের সূত্র কি হয়? দৈর্ঘ্য, এই যে এই সূত্রটা হয়, দৈর্ঘ্য গণিত প্রস্থ গণিত উচ্চতা। তার মানে সিজিএস পদ্ধতিতে যখন আমরা বার করব তখন দৈর্ঘ্যেরও ইউনিট কিন্তু সেন্টিমিটার হবে, প্রস্থরও কিন্তু সেন্টিমিটার হবে, উচ্চতা কিন্তু সেন্টিমিটার হবে, কারণ অ্যাকচুয়ালি তোমাকে সে মাপতেই হবে। সে মাপার জন্য আমরা সিজিএসে কিন্তু সেন্টিমিটারটা ব্যবহার করবো এখানে। তাহলে তুমি যখন সিজিএসে আয়তনের একক বার করছো তখন কি করবে? এখানে আসবে সেন্টিমিটার, এখানে আসবে কি স্যার? এখানে আসবে সেন্টিমিটার, আর এখানে আসবে কত? সেন্টিমিটার। তাহলে 3টে সেন্টিমিটার যখন তোমার গুণ হয়ে যাবে তুমি কি করবে? সেন্টিমিটার কিউব বলা হয়, সেন্টিমিটার কিউব, বা আমরা যদি বাংলায় লিখি তাহলে কি লিখবো? ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার, অথবা তুমি এটাকে লিখতে পারো সেন্টিমিটার কিউব। তাহলে এসআই পদ্ধতিতে সেম থাকবে, শুধুমাত্র এই সেন্টিমিটারটা কিসে চেঞ্জ হয়ে যাবে? তখন মিটারে চেঞ্জ হয়ে যাবে। ওই জন্য আর তোমাদের এসআই পদ্ধতিটা আমি দেখাচ্ছি না, অবশ্যই কিন্তু নিজেরা একবার এরকম করে প্র্যাকটিস করে নেবে। তাহলে এসআই পদ্ধতিতে আয়তনের একক কি হবে স্যার? সেই সেন্টিমিটারের জায়গায় মিটার, মিটার, মিটার 3বার মিটার হবে, তার মানে গুণ করে কি হবে? অবশ্যই কিন্তু ঘন মিটার হবে। অবশ্যই এখানে তোমার কি হবে? অবশ্যই কিন্তু ঘন মিটার, বা তুমি এখানে লিখে রাখতে পারো কি? এখানে তুমি লিখে রাখতে পারো হচ্ছে তোমার মিটার কিউব, এখানে লিখে রাখতে পারো মিটার কিউব। তাহলে আয়তনটা হয়ে গেল। এরপরে আমরা চলে যাব হচ্ছে দ্রুতি। দেখো দ্রুতিটা কি? দ্রুতি মানে কিছুই নয়, দ্রুতি মানে হচ্ছে তোমার গতিবেগ। তার মধ্যে দুটো হলো, 3 নম্বর আমরা যে ভৌত রাশিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্রুতি। এই যে দ্রুতি, দ্রুতি হচ্ছে কি? দ্রুতির সঙ্গে কিন্তু সরণের কোনো সম্পর্ক নেই। দ্রুতির সঙ্গে যার সম্পর্ক সেটা হচ্ছে দূরত্ব। আর বেগের সঙ্গে কার সম্পর্ক হয়? বেগের সঙ্গে সরণের সম্পর্ক হয়। দ্রুতি মানে হচ্ছে একক সময়ে কোনো বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্বকে আমরা কি বলি? দ্রুতি বলি, তাই না? স্পিড বলি আমরা। পরবর্তীকালে এই ভৌত রাশিগুলো নিয়ে আমি আরেকটা ভিডিও আনবো, আজকে জাস্ট একটু করে তোমাদেরকে ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছি। দ্রুতি মানে সূত্রটা কি হয়? দ্রুতি মানে যে সূত্রটা হয় সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব বাই কি হবে? অতিক্রান্ত দূরত্ব বাই প্রয়োজনীয় সময়। এটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় জনীয় সময়। এটা হচ্ছে আমাদের দ্রুতির সূত্র। অর্থাৎ আমরা ইংরাজিতে যদি লিখতে চাই তাহলে ইংরাজিতে আমরা একটা পাশে লিখে রাখতে পারি স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। তো এখান থেকে প্রথমে আমরা এককটা বার করে নিই, সিজিএসসি এককটা আগে বার করি। তো সিজিএস এর দূরত্ব মানে সে আবার মাপতে হবে, তাহলে যদি আমাকে মাপতে হয় তার মানে কি হবে? সেন্টিমিটার আসবে, ওপরটা আসবে সেন্টিমিটার, আর নিচেরটা কত আসবে স্যার? নিচেরটা সময়ের একক কি হয়? সময়টা তো সেম থাকে, সময়টা সেকেন্ডই থাকবে। সিজিএস বলে সে অন্য কিছুতে চেঞ্জ হয়ে যাবে না। এই চিহ্নটাকে আমরা কি করতে পারি? এরকম স্ল্যাশ দিতে পারি, এটাকে বলে পার, ইংরাজিতে, বাংলায় বলে প্রতি। তার মানে এখানে কি হয়ে যাবে? সেন্টিমিটার প্রতি সেকেন্ড। এটা হচ্ছে কিসের ইউনিট? এটা হচ্ছে দ্রুতির ইউনিট। কিসে? সিজিএস পদ্ধতিতে। এবার আমরা এসআইটা একইভাবে বার করব। এসআইটা আমি আর দেখাচ্ছি না, কারণ একই জিনিস, শুধুমাত্র কি হবে বলো? এই যে সেন্টিমিটারটা আছে, যেহেতু সিজিএস পদ্ধতিতে ছিল বলে এখানে দূরত্বের এককটা আমরা সেন্টিমিটার করলাম, কিন্তু যখন এসআই পদ্ধতিতে করব তখন তো আর সেন্টিমিটার থাকবে না, তখন দ্রুতির একক কি হয়ে যাবে? সেন্টিমিটারটা হয়ে যাবে মিটার, সেকেন্ডটা চেঞ্জ হবে না। তাহলে কি হলো? মিটার প্রতি সেকেন্ড হয়ে গেল। এবার আমরা কি করব? মাত্রাটা বার করি। তো চলো মাত্রাটা বার করার জন্য আমরা এই বড় পাড়া এটা না লিখে, সূত্রটা না লিখে, আমরা শর্টে যে ইংলিশের যে ফর্মটা আমরা লিখলাম সেই ফর্মটা লেখার এখানে চেষ্টা করি। এখানে যে ফর্মটা লিখলাম আমরা সেটা লেখার চেষ্টা করি। এই যে কি পেলাম এখান থেকে আমরা? স্পিড সমান দ্রুতি সমান পেয়েছি অতিক্রান্ত দূরত্ব বাই প্রয়োজনীয় সময়। তো এটা যদি আমরা একবার লিখে নিই নিচের দিকে, এস সমান আমরা পেয়েছি, স্পিড সমান পেয়েছি হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। যেহেতু ভিডিওটা মোবাইলে রেকর্ড করা হচ্ছে আর হোয়াইট বোর্ডটা জায়গা, এখানে স্পেসটা কম, সেই জন্য আমাকে একটু নিচের দিকে চলে যেতে হচ্ছে। তোমাদের যদি কোনো প্রবলেম হয় অবশ্যই ভিডিওটি আগের দিক থেকে একবার দুবার দেখে নেবে, দেখবে আর প্রবলেম হচ্ছে না, অথবা তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। তো কি সূত্র পেলাম আমরা এখানে? স্পিড সমান পেলাম হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। এবার আমরা কি করব? একটা একটা করে মাত্রা বার করব। তো প্রথমে আমরা কি করব? মাত্রা বার করতে গেলে এই ডিস্টেন্সের মাত্রাটা বার করব। ডিস্টেন্স মানে কি হচ্ছে স্যার? ডিস্টেন্স মানে তো সেই দূরত্ব, মানে হচ্ছে সেই দৈর্ঘ্যের মতো ব্যাপার। তার মানে মাত্রা কি আসবে? এল আসবে। আর সময়ের মাত্রা কি হয়? টি হয়।
এবারে এইটা সূচকের নিয়ম থেকে আমরা এটাকে উপরে নিয়ে যাব, এর নিচে কিছু নেই মানে 1। আমরা জানি যে যখন আমরা কোনো কিছু ওপর নিচে করি তখন কি হয়, আমাদের এই যে পাওয়ারগুলো থাকে এদের চিহ্নের পরিবর্তন হয়, তাই না? তার মানে এল টি আর 1টা উপরে গেলে কি হয়ে যাবে, T⁻⁻1। এটা হয়ে গেল কিসের মাত্রা, এটা হয়ে গেল আমাদের দ্রুতির মাত্রা। বেগের মাত্রাটাও কিন্তু এবং বেগের এককটাও কিন্তু এই দ্রুতির মতো সেমই থাকে, কোনো চেঞ্জ হয় না। হ্যাঁ, স্মরণ হয়। তুমি বলবে যে স্যার বেগের জায়গায় কি তাহলে দূরত্ব সূত্রটা হয় না? বেগের জায়গায় সূত্রটা হয় হচ্ছে আমাদের ভি দ্বারা প্রকাশ করি আমরা। বেগ সমান ভেলোসিটি সমান ডিসপ্লেসমেন্ট বাই টাইম হয়, অর্থাৎ বেগ সমান সরণ বাই সময়। কিন্তু দেখো সরণ মানে তো তুমি সেই মাপবে, মানে একটা দৈর্ঘ্যের মতনই তো ব্যাপার আছে। পার্থক্যটা শুধু এইটুকুই যে একটি নির্দিষ্ট দিকে সে সরলরৈখিক পথে যাচ্ছে, ভেক্টর রাশি হচ্ছে, তাই না? তো সেই জন্য কিন্তু মাত্রাটা তো আর বা এককটা তো আর কোনো চেঞ্জ হবে না, সেমই থাকবে। তাহলে বেগের যে সিজিএস পদ্ধতিতে যে এককটা হলো সেন্টিমিটার প্রতি সেকেন্ড, সরি দ্রুতির যে এককটা হলো সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার প্রতি সেকেন্ড, সেটা বেগেরও হয়। আবার দ্রুতির যে এসআই পদ্ধতিতে যে এককটা হলো মিটার প্রতি সেকেন্ড, ঠিক একইভাবে বেগের এককটা কিন্তু মিটার প্রতি সেকেন্ডই হয় এবং মাত্রাটা কিন্তু সেম থাকে। সেই জন্য আমি আলাদা করে আর বেগটা তোমাদেরকে দেখাচ্ছি না। তো নেক্সট চলো এবারে আমরা পরের দিকে যাই, ত্বরণটা যাই। ত্বরণ আরেকটা গুরুত্বপূর্ণ ভৌত রাশি, তার আমরা মাত্রা এবং এককটা বার করার চেষ্টা করি। ত্বরণ কি? দেখো ত্বরণ হচ্ছে কি না, একক সময়ে বেগ বৃদ্ধির হারকে আমরা ত্বরণ বলি। মানে ব্যাপারটা হচ্ছে, ধরো তুমি প্রথমে 2 মিটার প্রতি সেকেন্ড, বা 2 আমি বাদ দিলাম, অন্য সংখ্যা নিচ্ছি। ধরো আমি বললাম যে প্রথমে তুমি 10 মিটার প্রতি সেকেন্ড বেগ নিয়ে চলছিলে। হঠাৎ করে 5 সেকেন্ড পরে তুমি কি করলে, তুমি এই 10 মিটার প্রতি সেকেন্ড বেগ থেকে তুমি বেগ লাভ করলে 20 মিটার প্রতি সেকেন্ড বা 30 মিটার প্রতি সেকেন্ড। 30 মিটার প্রতি সেকেন্ড তুমি বেগ লাভ করলে। তার মানে বেগের একক আমরা এসআই পদ্ধতিতে নিচ্ছি। তার মানে 5 সেকেন্ডে তোমার এখানে বেগটা বৃদ্ধি হচ্ছে। যেখানে বেগ বৃদ্ধি হবে, কারণ এখানে দুটো কনসেপ্ট তোমাদের বলে দেবো, খুব ভালো করে মন দিয়ে বুঝবে। যেখানে বেগ বৃদ্ধি ঘটবে, বেগের বৃদ্ধি যেখানে হবে, সেখানে আমরা তার নাম দেবো হচ্ছে, সেই ভৌত রাশিটাকে আমরা নাম দেবো হচ্ছে কি, বেগের বৃদ্ধি যেখানে হবে সেই ভৌত রাশিটাকে নাম দেবো হচ্ছে ত্বরণ। আর যেখানে আমাদের বেগের হ্রাস ঘটবে, কি বললাম, যেখানে আমাদের বেগের হ্রাস ঘটবে একক সময় অবশ্যই, কিন্তু বেগের যেখানে আমাদের হ্রাস ঘটবে সেখানে কিন্তু আর ত্বরণ হবে না। সেখানে কি হবে, সেখানে অবশ্যই কিন্তু মন্দন হবে। অর্থাৎ মন্দন হচ্ছে ঋণাত্মক ত্বরণও আমরা অনেক সময় নেগেটিভ ত্বরণও আমরা একে বলি, কারণ এখানে বেগের হ্রাস ঘটছে। তাহলে আমাকে বলো, এই যে বেগটা 10 মিটার প্রতি সেকেন্ড থেকে 30 মিটার প্রতি সেকেন্ড ব্যক্তিটা লাভ করলো 5 সেকেন্ডে, এখানে বেগের বৃদ্ধি কত ঘটেছে? এখানে অবশ্যই বেগের বৃদ্ধি ঘটেছে না হ্রাস ঘটেছে? বৃদ্ধি ঘটেছে। মানে কিন্তু আমরা এখানে ত্বরণ করব, কিন্তু ইউনিট এবং তোমার ডাইমেনশন, একক এবং মাত্রাতে কোনো পরিবর্তন ঘটবে না, ওগুলো কিন্তু সেম থাকবে। তো এখানে 5 সেকেন্ডে ব্যক্তিটা কত মিটার প্রতি সেকেন্ড বেগ বাড়িয়েছে? 20 মিটার প্রতি সেকেন্ড বেগ কিন্তু সে বাড়িয়েছে। 20 মিটার প্রতি সেকেন্ড বেগ সে বাড়িয়েছে। তাহলে 5 সেকেন্ডে যদি সে 20 মিটার প্রতি সেকেন্ড বাড়ায়, একক সময় মানে কি, একে হিসাব করতে হবে। অর্থাৎ 1 সেকেন্ডে সে কতটা বেগ বৃদ্ধি করেছে? 4 বৃদ্ধি করেছে। 20কে 5 দিয়ে ভাগ হয়ে যাবে, 4 মিটার প্রতি সেকেন্ড। এইটা হচ্ছে আমাদের ত্বরণ এবং ত্বরণের বা মন্দনের বেসিক কনসেপ্ট। এবার মন্দন হলে কি হবে, বেগটা সে কিন্তু হ্রাস হবে। তো চলো আমরা এবার ইউনিট আর ডাইমেনশনটা কিন্তু বার করে নিই। তাহলে ত্বরণের যে সূত্রটা আমরা বলতে পারি, ত্বরণ আমরা ত্বরণ কিন্তু বেগ বাই সময়, ঠিক আছে, এটা বলতে পারি। ত্বরণের সূত্রটা আমরা কি করব, বেগ বাই সময়, বেগ বাই সময়। এবারে ত্বরণটা অ্যাকচুয়ালি যে সূত্রটা হয় সেটা হচ্ছে এ দ্বারা আমরা প্রকাশ করি। এ সমান লিখে রাখতে পারো ভি মাইনাস ইউ বাই টি, এটা হয়। সেখান থেকে আমরা বলতে পারি, এটা নিচে কিছু নয় মানে 1, ভি মাইনাস ইউ সমান হচ্ছে এটি। তার মানে ভি সমান কি হচ্ছে, ইউ প্লাস হচ্ছে এটি, ভি সমান হচ্ছে ইউ প্লাস এটি। তো সেখান থেকে দেখো আমরা কি বলতে পারি এখানে, যে তোমার তোমার এই যে ইউটা হচ্ছে কি, ইউটা হচ্ছে প্রাথমিক বেগ, আর এখানে ভিটা যেটা আছে এটা হচ্ছে অন্তিম বেগ। এবারে কোনো একটা ব্যক্তি প্রথমে যখন যাত্রা শুরু করেছিল তখন তার বেগ শূন্য অবস্থায় ছিল। তো এখানে আমরা ইউটাকে 0 বসিয়ে দিতে পারি। তাহলে ইউটাকে 0 বসিয়ে দিলে এখানে আমার ভি সমান কত হয়ে যাচ্ছে, এটি হয়ে যাচ্ছে। এটা কিন্তু ত্বরণ। তো সেখান থেকে এর মানটা যদি আমি বার করি তাহলে কত হয়ে যাবে, ভি বাই টি হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আমরা ত্বরণের এই সূত্রটা কিন্তু মনে রাখবো, এই যে এটা ভি সমান ইউ প্লাস এটি। আর মন্দনের ক্ষেত্রে কি হয়ে যায়, এই যে প্লাস যেটা রয়েছে মন্দনের ক্ষেত্রে, এটা কি হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে চলো এবারে কিন্তু একটা একটা করে আমরা ইউনিটগুলো বার করি। তাহলে প্রথমে আমরা এটাকে ইংলিশে নিয়ে চলে আসবো। আচ্ছা, ইংলিশেরটা আমরা যখন মাত্রা বার করবো তখন করবো, এটা আমাদের এককটা হয়ে যাবে। আমরা প্রথমে সিজিএস ইউনিটটা বার করি। তো সিজিএসে ত্বরণের একক কি হবে, সিজিএসে প্রথমে যখন ত্বরণের একক বার করব তখন আমরা বেগের সিজিএস একক বসাবো, সময়ের বসাবো। বেগের দেখো দ্রুতির যা ছিল বেগের তাই হবে। দ্রুতির কি ছিল, সেন্টিমিটার প্রতি সেকেন্ড ছিল, এই যে সেন্টিমিটার প্রতি সেকেন্ড, সেন্টিমিটার সেন্টিমিটার প্রতি সেকেন্ড। তো এইটা তুমি এখানে বসিয়ে দাও, সেন্টিমিটার প্রতি সেকেন্ডটা,
সেন্টিমিটার প্রতি সেকেন্ড, সেন্টিমিটার প্রতি সেকেন্ড। এবারে সেন্টিমিটার প্রতি সেকেন্ড, আবার নিচেও কি বসবে, আরেকটা সেকেন্ড বসবে, কারণ সময়ের একক আছে। এই সেকেন্ডটা যখন ওপরে চলে যাবে, এই সেকেন্ডটা এর সঙ্গে কি হবে, গুণ হয়ে যাবে। তার মানে আমরা এখানে বলতে পারি যে ওপরে তো সেন্টিমিটার থাকবে, আর নিচে কি, নিচে হয়ে যাবে আমাদের কি, নিচে হয়ে যাবে আমাদের গুণ। সেন্টিমিটার আর সেকেন্ড গুণ করে আমাদের কত হয়ে যাবে, এখানে সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে। অর্থাৎ আমাদের সিজিএস পদ্ধতিতে যে ত্বরণের এককটা দাঁড়াবে, এই যে চিহ্নটা রয়েছে বা, একে আমরা কি করতে পারি, একে আমরা স্ল্যাশ চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি, তাই না, প্রতি, তোমাদেরকে আগেই বললাম। তার মানে এখানে ইউনিটটা কি দাঁড়াবে স্যার, এখানে ত্বরণের যে সিজিএস ইউনিটটা দাঁড়াবে সেটা হচ্ছে সেন্টিমিটার প্রতি সেকেন্ড স্কোয়ার। তার মানে এসআই পদ্ধতিতে কোনটা চেঞ্জ হবে, অবশ্যই যদি ভালো করে বুঝে থাকো তোমরা কিন্তু আমার আগেই বলে দেবে। সিজিএস এ চেঞ্জ হবে স্যার শুধু সেন্টিমিটারটা, সরি এসআইতে কি চেঞ্জ হবে, এসআইতে এই সিজিএস এ যে সেন্টিমিটার আছে সেটা আমার চেঞ্জ হয়ে যাবে মিটার। তাহলে এসআই পদ্ধতিতে বেগের ত্বরণের ইউনিট কি হবে, এসআই পদ্ধতিতে যে ত্বরণ বা অ্যাক্সিলারেশন তার ইউনিট হয়ে যাবে মিটার প্রতি সেকেন্ড স্কোয়ার। এটা কার বার করলাম ইউনিট, ত্বরণের বার করলাম কোন পদ্ধতিতে, অবশ্যই কিন্তু এসআই পদ্ধতিতে। ঠিক আছে, বেশ, এই হয়ে গেল আমাদের কার না ত্বরণের সিজিএস এবং এসআই একক। এবার মাত্রাটা বার করতে হবে, তাই না, তো চলো মাত্রাটা বার করি। এবারে এর সমান আমরা কি পেয়েছিলাম, ত্বরণ সমান ভেলোসিটি বাই টাইম পেয়েছিলাম। বেগের মাত্রা দেখো, দ্রুতির মাত্রা যেটা ছিল সেটা অবশ্যই কত ছিল, ভালো করে দেখে নেবে। ঠিক আছে, ত্বরণের বেগের যে মাত্রাটা ছিল সেটা ছিল কত, L_T⁻⁻1। অবশ্যই যদি খাতায় নোট ডাউন করো তাহলে চেক করবে। আর সময়ের মাত্রাটা কি হয় স্যার, সময়ের মাত্রাটা টি হয়। তাহলে এইবারে আমরা সূচকের নিয়ম থেকে এই টিটাকে যদি ওপরে নিয়ে যাই, ওপরে কত আছে, ওপরে তো L_T⁻⁻1 আছেই, আর এখানে টি এর মাথায় কিছু না মানে 1 আছে। এই T⁻1কে ওপরে নিয়ে চলে গেলে হয়ে যাবে T⁻−1, পাওয়ারের সাইন চেঞ্জ হয়ে যাবে এখান থেকে। এবারে আমাদের উত্তর কত হবে দেখো, নিচেরগুলো সমান হচ্ছে, ওপরগুলো যোগ হয়ে যাবে, -1 যোগ করে -2। তাহলে ত্বরণের যে মাত্রাটা দাঁড়ালো সেটা হচ্ছে কি L_T⁻²। এমনি করে তুমি যদি প্রত্যেকটা ইউনিট ও মাত্রা শেখো, আশা করা যায় তুমি কিন্তু পরীক্ষাতে কোনোভাবেই ভুলবে না। অথবা তুমি যদি এই সূত্রটা শুধুমাত্র প্রত্যেকটা ভৌত রাশির ফর্মুলাগুলো যদি একটু ভালো করে প্র্যাকটিস করে রাখো, তাহলে তো আর কোনো কথাই নেই, তোমাকে ইউনিট এবং ডাইমেনশনে কেউ হারাতেই পারবে না। এবং আমাদের এই ভৌত রাশির আলাদা একটা ভিডিও আসবে প্রত্যেকটা ভৌত রাশি সম্পর্কে, সেখানে বিস্তারিত আলোচনা করা হবে। তো এরপরে আমরা যে ভৌত রাশিটা বার করব সেটা হচ্ছে আমাদের ভরবেগ। বেশ কতগুলো হলো, 4-5টা হলো, হয়তো নাম্বারিং করা হয়নি, তোমরা অবশ্যই কিন্তু একটু নাম্বারিং করে নেবে। নেক্সট হচ্ছে আমরা যে ভৌত রাশিটা বার করব সেটা হচ্ছে আমাদের ভরবেগ। তোমরা ভরবেগ জানো, ভর এবং বেগের যে গুণফল, তাই না, তাকে আমরা কি বলি, তাকে আমরা ভরবেগ বলি। ভরবেগ মানে হচ্ছে ভর গণিত হচ্ছে বেগ। তাহলে যখন আমরা সিজিএসি ইউনিটটা বার করব ভরবেগের, তখন কি করব, ভরের সিজিএসি ইউনিট বসাবো। ভরের সিজিএসি ইউনিট কত, ভরের সিজিএসি ইউনিট দেখো ছিল, আমি তোমাদেরকে করাইছি। ভরের সিজিএসি ইউনিট হচ্ছে অবশ্যই কি হবে না, ভরের সিজিএসি ইউনিট হবে তোমার, ভরের সিজিএসি ইউনিট হবে হচ্ছে গ্রাম, তাই না, ভরের সিজিএসি ইউনিট ছিল হচ্ছে গ্রাম। আর বেগের, আর বেগের বেগের সিজিএসি ইউনিট কি ছিল, দ্রুতির যা ছিল বেগের তাই ছিল, সেন্টিমিটার প্রতি সেকেন্ড। তাহলে এখানে ইউনিট কি হয়ে যাবে, গ্রাম সেন্টিমিটার প্রতি, গ্রাম সেন্টিমিটার প্রতি সেকেন্ড, গ্রাম সেন্টিমিটার প্রতি সেকেন্ড হয়ে যাচ্ছে আমার সিজিএস পদ্ধতিতে ভরবেগের একক। তাহলে এসআই পদ্ধতিতে কোনটা চেঞ্জ হবে, আশা করি বুঝে গেছো ইতিমধ্যে, যে শুধুমাত্র গ্রাম চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, কিলোগ্রাম হয়ে যাবে। সিজিএস পদ্ধতিতে ভর কি ছিল, গ্রাম ছিল, তাহলে এসআই পদ্ধতিতে কিলোগ্রাম হয়ে যাবে। সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্য আমার সেন্টিমিটার ছিল, তাহলে এখানে মিটার হয়ে যাবে। তাহলে কিলোগ্রাম মিটার প্রতি সেকেন্ড হচ্ছে আমাদের ভরবেগের একক কোন পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে। এবার মাত্রাটা বার করে নিই, মাত্রাটা আমি এই পাশে বার করে দিচ্ছি তোমাদের। মাত্রা যখন বার করবে এর, তোমাকে প্রথমে কি করতে হবে, ভরের মাত্রাটা বসাতে হবে আলাদা করে, এবং তোমাদের বেগের মাত্রাটা বসাতে হবে। তাহলে ভরের মাত্রাটা বসাও, এখান থেকে ভরের মাত্রা কি হয়, ভরের মাত্রা তোমাদের প্রথমেই লিখিয়ে দিয়েছি এম হয়, এবং বেগের মাত্রা দেখো দ্রুতির যে মাত্রা সেটাই থাকবে। দ্রুতির মাত্রা কি ছিল, L_T⁻⁻1। তাহলে ভরবেগের যে মাত্রাটা হয়ে যাবে সেটা কত হয়ে যাবে, ML_T⁻⁻1 হয়ে গেল ভরবেগের ইউনিট এবং আমাদের মাত্রা বার করা। নেক্সট একটা গুরুত্বপূর্ণ ভৌত রাশি সম্পর্কে এবার আমরা আলোচনা করব, সেটা হচ্ছে কি, বল, তাই না, বল। বল হচ্ছে, তোমরা দেখো নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা বলের একটা কনসেপ্ট পাই, যে বাইরে থেকে কোনো কিছু যেটা প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির এবং সচল বস্তু সমবেগে চলতে থাকবে, বাহ্যিক যে কারণ যার জন্য কোনো একটা সচল বস্তু গতিশীল হতে পারে, কোনো একটা স্থির বস্তু গতিশীল হতে পারে, এবং কোনো একটা গতিশীল বস্তু স্থির অবস্থায় আসে বাহ্যিক যে প্রয়োগের জন্য, সেটাকে আমরা বল বলি। নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কি করতে পারি, এই যে বলের বেসিক কনসেপ্টটা, এটা আমরা পাই কার গতিসূত্র থেকে, নিউটনের প্রথম গতিসূত্র থেকে, নিউটনের প্রথম গতিসূত্র থেকে।
নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা বলের ধারণা পাই। নিউটনের প্রথম গতিসূত্র থেকে তাহলে আমরা কি পাবো? আমরা এই যে বলের ধারণাটা এটা পাবো। কিন্তু এখানে আরেকটা জিনিস তুমি এখানে নোট করে নেবে, পরীক্ষাতে ভুল হয়। নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা জাস্ট বলের কনসেপ্টটা পেলাম, কিন্তু বলের পরিমাণগত সংজ্ঞা, কোনো একটা বস্তুকে মুভ করাতে আমাকে কতটা ফোর্স তার উপর প্রয়োগ করতে হচ্ছে, সেইটা কিন্তু আমরা এই নিউটনের প্রথম গতিসূত্র থেকে জানতে পারি না। পরিমাণগত যদি সংজ্ঞা বলে, বলের যদি তোমাকে পরিমাণগত সংজ্ঞাটা বলে, তখন সেটা আমরা জানতে পারবো কোথা থেকে? সেটা আমরা জানতে পারবো হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে। বলের পরিমাণগত সংজ্ঞা কার কাছ থেকে জানা যাবে? কোন গতিসূত্র থেকে? নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা জানতে পারবো বলের পরিমাণগত সংজ্ঞা, এবং সেখান থেকে বলের আমরা একটা ফর্মুলাও ক্রিয়েট করি। পরে তোমাদের অন্য একটা ভিডিওতে সেই সম্পর্কে আলোচনা করা হবে। বল সমান কি হয়? বল সমান হয় হচ্ছে বস্তুর ভর গণিত ত্বরণ। বল সমান যে ফর্মুলাটা হয়, যেটা আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পাই, বল সমান হচ্ছে বস্তুর ভর গণিত হচ্ছে ত্বরণ। বল সমান হচ্ছে বস্তুর ভর গণিত ত্বরণ। অর্থাৎ ইংরাজিতে যদি আমরা এটা লিখে রাখি, তাহলে ইংরাজিতে কি লিখে রাখবো? ইংরাজিতে যদি আমরা লিখে রাখি, তাহলে লিখে রাখবো, অবশ্যই লিখতে হচ্ছে এফ সমান এম গণিত এ। বস্তুর ভর গণিত ত্বরণ, এটাকে যদি আমরা ইংরাজিতে লিখে রাখি, তাহলে লিখবো হচ্ছে এফ। আমরা এই বলটাকে কি দ্বারা প্রকাশ করছি? এফ দ্বারা প্রকাশ করছি। বস্তুর ভরটাকে আমরা স্মল এম দ্বারা প্রকাশ করছি, আর ত্বরণকে আমরা এ দ্বারা প্রকাশ করছি। অর্থাৎ বলের যে সূত্রটা আমরা পাচ্ছি, ফোর্স সমান মাস ইন্টু অ্যাক্সিলারেশন, এখান থেকে আমরা ইউনিটগুলো বার করবো। তো চলো, এটার একদম আমাদের সিজিএস এবং এসআইএ বলের যে ইউনিটটা হয়, বলের তুমি লিখে রাখবে সিজিএস পদ্ধতিতে যে ইউনিটটা হয় সেটা হচ্ছে ডাইন ডিওয়াইএন, সংক্ষেপে এটাকে লিখে রাখবে ডিওয়াইএন। আর বলের যে এসআই পদ্ধতিতে যে ইউনিটটা হয় আমাদের, সেটা লিখে রাখবে হচ্ছে নিউটন। এবং এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কি? এটাই কিন্তু অ্যাকচুয়ালি ওজন। ঠিক আছে? আমাদের পৃথিবী কোনো বস্তুকে যে বল দিয়ে আকর্ষণ করছে, এটাই কিন্তু, ঠিক আছে, প্রত্যেক বস্তুকে কিছু না কিছু বল দিয়ে কিন্তু টানছে পৃথিবী। তার মানে ভর আলাদা জিনিস, যেটা হচ্ছে কেজিতে থাকে বা গ্রামে থাকে, আর বল এক জিনিস, যেটা হচ্ছে কিসে থাকে? নিউটনে থাকে অথবা ডাইনে থাকে, তাই না? এবং 1 কেজি তুমি লিখে রাখতে পারো, এটা পরে আলোচনা করা হবে, তার জন্য নয়, কিন্তু তাও চাইলে লিখে নিতে পারো। 1 কেজি একটা ভরের বস্তুকে পৃথিবী কি করবে? তার নিচের দিকে কিন্তু 9.8 নিউটন বল দিয়ে কিন্তু তার নিচের দিকে টানবে। মানে কোনো বস্তুর ভর যদি বলে দেয় আর আমাকে ওজন যদি বার করতে বলে, অবশ্যই কিন্তু 9.8 নিউটন দিয়ে আমরা কি করে দেবো? সেই বস্তুর ভরটাকে গুণ করে দেবো। আর যদি গ্রামে দেওয়া থাকে, তাহলে কি করব? তাহলে কিন্তু আমরা ডাইনে নিয়ে যেতে গেলে সেটাকে 980 ডাইন দিয়ে কি করে দিতে পারি? আমি সেটাকে গুণ করে দিতে পারি। এক্সট্রা কিন্তু লিখে রেখে দিতে পারো। এবার আমরা তাহলে এর ইউনিটটা বার করে নিই। আগে সূত্রটা যেটা পেলাম, সেই সূত্রটা আমরা লিখে নেব। যে সূত্র যেটা পেয়েছি, এফ সমান কি পেয়েছি? স্যার, এফ সমান আমরা পেয়েছি হচ্ছে এম গণিত এ, তাই না? তাহলে আগে সেটা আমরা লিখে নিচ্ছি, যে এফ সমান আমরা পেয়েছি হচ্ছে এম গণিত এ। এটা হচ্ছে আমাদের বলের বেসিক সূত্র। এবার এখান থেকে আমাদেরকে মাত্রাটা বার করতে হবে। তাহলে মাত্রা বার করার নিয়ম কি? প্রথমে আমাকে এম এর মাত্রাটা বসাতে হবে, ভর, এটা হচ্ছে মাস। এর মাত্রা কত? এর মাত্রা হচ্ছে এম। একটু আগে আমরা ত্বরণের মাত্রা বার করেছি, সেটা কি হয় স্যার? এল টি টু দি পাওয়ার -2 হয়। এরবারে এইটাকে গুণ করে দিলে কি হবে? পাশাপাশি তুমি বসিয়ে দেবে এম এল টি টু দি পাওয়ার -2। এটা কার মাত্রা বেরিয়ে গেল? এটা বেরিয়ে গেল হচ্ছে আমাদের বলের মাত্রা। নেক্সট তোমাদের একটু আগে দেখবে একটা সূত্র লেখালাম, সেটা হচ্ছে মেবি যতটা সম্ভব ঘনত্ব, তাই না? একবার দেখে নি, ঘনত্বই তো লেখালাম মনে হচ্ছে। আয়তনের জায়গায় কি লেখালাম? হ্যাঁ, ঘনত্ব। এই যে ইউনিটটা আমরা মানে সূত্রটা লেখালাম, ঘনত্ব ঘনত্ব সমান ভর বাই আয়তন, ডি সমান এম বাই ভি। এখান থেকে কিন্তু এবার আমরা ঘনত্বের সিজিএস এবং এসআই ইউনিটটা বার করব। দেখো, তো নেক্সট আমরা যে ভৌত রাশিটার একক এবং মাত্রা নির্ণয় করব, সেটা হচ্ছে ঘনত্ব। তাহলে দেখো, ঘনত্বের সূত্রটা কি পেয়েছিলাম? ডি সমান আমরা পেয়েছিলাম হচ্ছে স্মল এম বাই স্মল ভি। আচ্ছা, পাশে লিখে নেবে তুমি এখানে। ডিটা হচ্ছে কি? ডিটা হচ্ছে ডেনসিটি মানে ঘনত্ব, এমটা হচ্ছে কি? মাস মানে বস্তুর ভর, আর ভিটা হচ্ছে কি? ভিটা হচ্ছে ভলিউম। তাহলে এইবারে চলো আমরা প্রথমে তাহলে কি করব? প্রথমে আমরা ওর সিজিএসি ইউনিটটা বার করি। তাহলে প্রথমে যদি আমরা ওর সিজিএসি ইউনিটটা বার করি, তাহলে কি হচ্ছে? সিজিএসি ইউনিটটা বার করার জন্য আগে আমাকে তো সূত্র লিখতে হবে। সূত্র তো আমার এখানে লেখাই আছে। তাহলে আমরা একদম ডাইরেক্ট ইউনিটটা বার করছি ঘনত্বের। এম, সিজিএস পদ্ধতিতে ভরের একক কি ছিল বলো? তুমি বলবে অবশ্যই স্যার, সিজিএস পদ্ধতিতে তো ভরের একক ছিল হচ্ছে গ্রাম। ঠিক আছে, আর এই চিহ্নটাকে আমি এরকম করে দিচ্ছি। আর আয়তনের আমরা সিজিএস পদ্ধতিতে কি বার করেছি? আয়তনের আমরা সিজিএস পদ্ধতিতে বার করেছি হচ্ছে ঘন সেমি।
ঘনসেমি এখানে লিখবো তাহলে ঘনসেমি। তাহলে এবারে এই জিনিসটাকে যদি আমরা এখানে সাজাই তাহলে কত হবে, এই চিহ্নটাকে আমরা স্ল্যাশ করতে পারি, প্রতি বলা হয় পার, তার মানে হচ্ছে গ্রাম প্রতি ঘনসেমি। এটা কিসের ইউনিট গেল, এটা গেল ঘনত্বের ইউনিট সিজিএস পদ্ধতিতে, বা তুমি এটাকে ইংলিশে এইভাবে লিখে রাখতে পারো, গ্রাম গ্রাম প্রতি সেন্টিমিটার কিউব, গ্রাম প্রতি সেন্টিমিটার কিউব হচ্ছে আমাদের সিজিএস পদ্ধতিতে ঘনত্বের একক। একইভাবে তাহলে এসআই পদ্ধতিতে কি হবে, শুধুমাত্র কি চেঞ্জ হয়, দৈর্ঘ্য ভর এগুলোই তো চেঞ্জ হয় এসআই পদ্ধতি ইউনিট বার করার সময়, আমরা দেখলাম বাকি ভৌত রাশিগুলিতে। তাহলে এসআই পদ্ধতিতে যে ঘনত্ব, যে ভৌত রাশিটা রয়েছে তার আমাদের কি হবে, তার ইউনিট কি হবে, তার ইউনিট এসআই পদ্ধতিতে ঘনত্বের যে ইউনিটটা হবে সেটা লিখবে তুমি, শুধুমাত্র এখানে গ্রামটা কিসে চেঞ্জ হয়ে যাবে, কিলোগ্রামে চেঞ্জ হয়ে যাবে, কিগ্রা হয়ে যাবে। আর এই যে ঘন সেন্টিমিটার রয়েছে, এই ঘন সেন্টিমিটারটা হয়ে যাবে কি আমাদের স্যার ঘন মিটার। তাহলে কিন্তু তোমার কি হবে, এসআই পদ্ধতিতে ঘনত্বের ইউনিট কিন্তু তৈরি হয়ে যাবে। এবার আমরা মাত্রাটা বার করে নিই। মাত্রা বার করার আগে আমরা এখানে যে সূত্রটা শিখেছিলাম সেই সূত্রটা একবার এখানে লিখবো। সূত্রটা কি, সূত্রটা হচ্ছে ডি সমান স্মল এম বাই স্মল ভি, ডেনসিটি সমান কি হয়, মাস বাই ভলিউম হয়, ডি তোমাদের কি বললাম ঘনত্ব, এম হচ্ছে বস্তুর ভর আর ভি হচ্ছে কি ভলিউম। তাহলে এম এর মাত্রা কি হবে, বস্তুর ভরের মাত্রা হচ্ছে এম, তাই না, আর ভি এর মাত্রা দেখবে প্রথম দিকে বার করেছিলাম এল টু দি পাওয়ার 3, তো সেখান থেকে তুমি এমটা লিখবে, এবং এই এল টু দি পাওয়ার 3টা উপরে চলে গেলে তিনটার চিহ্ন কি হয়ে যাবে, তিনটের চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে তোমার এল টু দি পাওয়ার -3 হয়ে যাবে। তার মানে এর যে ইউনিটটা হলো সেই ইউনিটটা হচ্ছে ঘনত্বের ইউনিট বলছি, সরি মাত্রা, এম এল টু দি পাওয়ার -3। তাহলে আমাদের ঘনত্বের মাত্রাটা কিন্তু বার করা হয়ে গেল। নেক্সট আমরা চাপের মাত্রা দিকে চলে যাব। চাপ কি জিনিস দেখো, চাপ তোমরা জানো একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বলকে কি বলা হয়, চাপ বলা হয়, তাই না। অর্থাৎ চাপের যে সূত্রটা হয় সেই সূত্রটা কি বলে, চাপ সমান বল বাই ক্ষেত্রফল। চাপ সমান যে সূত্রটা হয় সেটা হচ্ছে চাপ সমান বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল এটা হয়। এবারে দেখো তুমি প্রথমে এটাকে ইংরাজিতে নিয়ে চলে এসো। চাপকে আমরা পি দ্বারা প্রকাশ করি প্রেসার, বলকে আমরা বলি হচ্ছে এফ, ঠিক আছে, ফোর্স, আর ক্ষেত্রফলকে আমরা প্রকাশ করি এ দ্বারা। তার মানে এখান থেকে আমরা ইংরাজিতে যদি সূত্রটা বানাই কি পাবো, প্রেসার সমান হচ্ছে পাবো হচ্ছে ফোর্স বাই এরিয়া, প্রেসার সমান ফোর্স বাই এরিয়া, এটা পেলাম। এবারে এখান থেকে আমরা একটা একটা করে এর ইউনিট বার করব। সিজিএস পদ্ধতিতে যখন আমরা চাপের ইউনিট বার করব, সূত্র তো উপরে দেওয়াই আছে, বুঝতে পারবে। প্রথমে আমরা বলের ইউনিটটা বসাবো সিজিএস পদ্ধতিতে, এবং কি করব, ক্ষেত্রফলের ইউনিটটা বসাবো সিজিএস পদ্ধতিতে, ঠিক আছে। তো বলো আমাকে এবারে, আমি বলার আগে কিন্তু বলবে সিজিএস পদ্ধতিতে বলের একক কি ছিল, অবশ্যই কিন্তু ছিল হচ্ছে তুমি বলবে ডাইন, আর সিজিএস পদ্ধতিতে ক্ষেত্রফলের একক কি ছিল, বর্গ সেন্টিমিটার। তাহলে এখন আমার ইউনিটটা কি দাঁড়িয়ে গেল, সিজিএস পদ্ধতিতে চাপের একক, স্যার সিজিএস পদ্ধতিতে চাপের যে এককটা দাঁড়ালো সেটা হচ্ছে ডাইন প্রতি বর্গ সেমি, হয়ে গেল ডাইন প্রতি বর্গ সেমি। তাহলে এসআই পদ্ধতিতে শুধুমাত্র কি চেঞ্জ হয়ে যাবে বলো, বলের যে সিজিএসে যদি ডাইন হয় তাহলে এসআইতে নিউটন হয়ে যাবে, নিউটনটা চেঞ্জ হবে, আর এদিকে সেন্টিমিটারটা কি হয়ে যাবে, মিটার হয়ে যাবে। তাহলে এসআই পদ্ধতিতে তুমি বলের যে চাপের যে এককটা হবে সেটা কি হয়ে যাবে, নিউটন প্রতি বর্গ মিটার, নিউটন প্রতি বর্গ মিটার। আশা করি বুঝতে পারবে। এবার আমরা কি করব, চলো এরপরের মাত্রাটা বার করে নিই। মাত্রাটা আমরা বার করার জন্য আরেকবার ফর্মুলাটা লিখতে হবে আমাদেরকে। প্রেসার সমান ফোর্স বাই কি ছিল, প্রেসার সমান বলো ফোর্স বাই কি ছিল, এরিয়া, প্রেসার সমান ছিল হচ্ছে ফোর্স বাই এরিয়া। তাহলে প্রেসার সমান ফোর্স বাই এরিয়া, তাই না, ফোর্স মানে হচ্ছে এখানে বল, আর এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল। বলের মাত্রা কি ছিল, এম এল টি টু দি পাওয়ার -2, এটা ছিল আমাদের বলের মাত্রা। আর ক্ষেত্রফলের মাত্রা কি ছিল দেখবে তুমি, এল টু দি পাওয়ার 2। এবারে এটা যদি আমরা হিসাব করি, এখান থেকে যদি আমরা করি সমান দিয়ে, ওপরে আছে এম এল টু দি পাওয়ার 1 আর আছে টি টু দি পাওয়ার -2, তাই তো। এইটাকে ওপরে নিয়ে গেলে কি হবে, এল টু দি পাওয়ার 2 থেকে এখানে -2 হয়ে যাবে। তাহলে এখন এইটার আর এইটা হিসাব হবে, এখন কোনটা হিসাব হবে, এখন যদি আমরা বলি হিসাব যেটা হবে সেটা হচ্ছে এই যে এটা আর এটা, আমরা জানি নিচেরগুলো সমান হলে ওপরগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে 1 আর -2 যোগ করলে কত হবে, -1 হবে। অর্থাৎ চাপের যে মাত্রাটা হবে সেটা কত হবে, এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। এখানে আমাদের খুব কনফিউশন হয়, কিন্তু এইভাবে শিখলে তোমাকে মুখস্থ করারই দরকার নাই, তুমি জাস্ট ফর্মুলাটা ভালো করে প্র্যাকটিস করে নিজেই বার করতে পারবে। তো চাপ আমাদের হয়ে গেল। এরপরে আমরা যে ভৌত রাশিটা করবো সেটা হচ্ছে কার্য। কার্য সমান কি হয়, কার্য অ্যাকচুয়ালি কি দেখো, কার্য হচ্ছে তোমরা জানো, বা না জেনে থাকলে জেনে নাও, পরবর্তীকালে তো আমাদের এই ভৌত রাশিগুলো যেমনটা বললাম বিস্তারিত আমাদের ক্লাস আসবে। কার্য হচ্ছে কোনো একটা বস্তুর উপর ধরো তুমি বল প্রয়োগ করলে, কার্যকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ডাব্লু দ্বারা প্রকাশ করি। তাহলে কোনো একটা বস্তুর উপর যদি আমি বল প্রয়োগ করি এবং বল প্রয়োগ করার পরে
ওই বলের যে প্রয়োগ বিন্দু তার যদি স্মরণ ঘটে, সে যদি পরিবর্তিত হয়, তবেই সেখানে কার্য হয়েছে বলে বলা হবে। তাহলে কার্য সমান হয় বল গণিত স্মরণ। আমি একবার ইংরাজিটাই লিখছি, ডাব্লু সমান হচ্ছে এফ গণিত এস। এফটা একটু আগেই তোমাদেরকে বললাম, এফটা হচ্ছে বল আর এসটা হচ্ছে কি স্মরণ। মানে সূত্রটা কি হয়ে গেল, কার্যের যে সূত্র সেটা হচ্ছে ডাব্লু সমান হচ্ছে এফ এস। ঠিক আছে, এর ইউনিটগুলো লিখে নেবে। কার্যের যে সিজিএস পদ্ধতিতে আমাদের ইউনিট হয় সেটা হচ্ছে তোমাদের আর্ক, আর্ক হবে। আর একটা হচ্ছে এসআই পদ্ধতিতে কার্যের যে ইউনিটটা হয় সেটা তুমি লিখে রাখবে, সেটা হচ্ছে কি, সেটা হয় তোমার জুল। সেটা হচ্ছে কি বললাম, সেটা হচ্ছে তোমাদের জুল। এই হচ্ছে কার্যের একক। এদের মধ্যে একটা সম্পর্কও আছে, তুমি লিখে রাখতে পারো। 1 জুল সমান হচ্ছে, পরবর্তীকালে আমাদের অঙ্ক করতে গিয়ে এটা লাগবে। 1 জুল, জুলকে এইভাবে লিখতে পারি। আর আরকে আমরা সংক্ষেপে লিখবো ERG। তাহলে কি হলো, 1 জুল সমান হচ্ছে 10⁻7 আর্ক। ঠিক আছে। আর নিউটনের সঙ্গে ডাইনের সম্পর্কটা তোমাদের লিখিয়েছিলাম, এখানে আরেকটা সম্পর্ক তোমরা লিখে নেবে। সেটা হচ্ছে 1 নিউটন সমান হচ্ছে 10⁵ ডাইন। এটাও কিন্তু অঙ্ক করতে গিয়ে লাগতে পারে। ঠিক আছে, এই যে বলের যেখানে মাত্রাটা বার করছে এখানে লিখে রাখবে 1 নিউটন সমান 10⁵ ডাইন। অর্থাৎ নিউটন থেকে ডাইনে যেতে গেলে আমরা 10⁵ দিয়ে গুণ করে দেবো। আর ডাইন থেকে যদি আমাদেরকে নিউটনে আসতে বলে তখন 1/10⁵ দিয়ে গুণ করবো। অথবা আমরা কি করতে পারি, 1/10⁵ দিয়ে গুণ করতে পারি, 10⁵ দিয়ে ভাগ করতে পারি। সরি, নিউটন থেকে ডাইনে গেলে 10⁵ দিয়ে গুণ করে দেবে। আর ডাইন থেকে নিউটনে এলে 10⁻⁻5 দিয়ে গুণ করতে হবে। অথবা আমাকে কি করতে হবে, 1/10⁵ দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো এটা গেল। এবার আমরা কি করব, এখানে যে কার্যটা রয়েছে না, কার্যের মাত্রাটা বার করবো। তো কার্যের যে ফর্মুলাটা আমরা দেখলাম, দেখো কার্যের ফর্মুলাটা আমরা কি দেখলাম, কার্য সমান হচ্ছে বল গণিত সরণ। ডাব্লু সমান হচ্ছে এফ গণিত এস, তাই না? এফ হচ্ছে বল আর এস হচ্ছে সরণ। তো মাত্রাটা আমরা বার করি। তাহলে ডাব্লু সমান কি পেলাম, ডাব্লু সমান পেয়েছি হচ্ছে এফ গণিত এস। এটা হচ্ছে ডাব্লু সূত্র। এফ মানে কি বল, তাহলে বলের মাত্রাটা আমরা একটু আগে বার করলাম। বল মানে হচ্ছে বস্তুর ভর গণিত ত্বরণ। বলের মাত্রা এম এবং ত্বরণের মাত্রা কি বার করেছিলাম, L T⁻²। আর সরণের মাত্রা তো দৈর্ঘ্যের মতন এল, শুধুমাত্র সরণ কি হয়, দৈর্ঘ্যের থেকে কোন দিকে আলাদা, একটা নির্দিষ্ট দিকে সরল রৈখিক পথে ও দূরত্ব অতিক্রম করে। এবারে এর ওপরে 1, এর ওপরে 1, তাহলে দুটোকে আমরা যোগ করে দিচ্ছি, L⁻1 L⁻1 L⁻2 মানে mL² T-2। এটা কার মাত্রা বেরোলো, এটা বেরোলো হচ্ছে আমাদের কার্যের মাত্রা। এরপরে আমরা দেখবো হচ্ছে কি আছে আমাদের, এরপরে কার্য হয়ে গেল। কার্যের পরে হ্যাঁ ক্ষমতা। তো চলো এবারে নেক্সট ভৌত রাশিটার দিকে আমরা মুভ করব। ভিডিওটা একটু বড় হবে, তোমরা হয়তো প্রথমে একটা পার্টে কমপ্লিট করবে অর্ধেক এবং পরের একটা পার্টে কমপ্লিট করবে। আমি একটা পার্টেই যত প্রকার ভৌত রাশি মনে হচ্ছে ইম্পর্টেন্ট তোমাদের সিলেবাসের জন্য আমি কিন্তু করিয়ে দিচ্ছি। একটু ভিডিওটা লম্বা হতে পারে, তোমরা দুটো পার্টে কমপ্লিট করে নেবে। আশা করি ভৌত রাশির যে একক আর মাত্রা রয়েছে সেগুলো নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তো এরপর আমরা ক্ষমতাটা বার করব। ক্ষমতা মানে কি, ক্ষমতা মানে হচ্ছে, ক্ষমতার যে একটা সূত্র হয়, ক্ষমতা মানে হচ্ছে কার্য বাই সময়। অর্থাৎ ক্ষমতা সমান কি বলবো, কার্য করার যে হার তাকেই তো ক্ষমতা বলে। তাহলে ক্ষমতা সমান হচ্ছে কার্য বাই সময়। এটা হচ্ছে ক্ষমতা বার করার সূত্র। ক্ষমতা সমান কি হবে, কার্য বাই সময়। অর্থাৎ আমরা লিখতে পারি যে পি সমান E/T। এনার্জিটাই হচ্ছে কার্য, শক্তি যেটা বলছি। তাহলে এখানে আমরা ইংলিশে কে লিখতে পারি যে পাওয়ার মানে পি সমান E/T। ক্ষমতা সমান কার্য বাই সময়। তাহলে কার্যের যে ক্ষমতার এককটা আমরা বার করিনি সিজিএস আর এসআইতে। সিজিএস এ ক্ষমতার একক কি হয়, সিজিএস এ ক্ষমতার একক হচ্ছে আমাদের, সিজিএস এ কার্যের একক কি ছিল, আর্ক ছিল। তাহলে এখানেও হবে আর্ক প্রতি সেকেন্ড। আর আমাদের এসআই পদ্ধতিতে যেটা হবে, তাহলে ক্ষমতার একক আর্কটা কিসে চেঞ্জ হয়ে যাবে, জুলে চেঞ্জ হয়ে যাবে, কারণ এসআই পদ্ধতিতে কার্যের একক জুল হয়। তো এসআই পদ্ধতিতে ক্ষমতার একক হয়ে যাবে আমাদের এখানে জুল প্রতি সেকেন্ড, জুল প্রতি সেকেন্ড। ঠিক আছে। আর একটা কি পড়ে থাকলো, ক্ষমতার মাত্রা। তো ক্ষমতার মাত্রা আমরা এখান থেকে বার করে নেবো, সূত্র তো দেয়াই আছে। প্রথম হচ্ছে এখানে ই মান হচ্ছে কার্য, তাহলে কার্যের মাত্রা আমরা একটু আগেই পেলাম, দেখো মেবি কি পেলাম, mL⁻2 T⁻²। ঠিক লিখলাম তো না ভুল লিখলাম, mL⁻2 T⁻²। ঠিক আছে। আর নিচে কি আছে, নিচে আমাদের আছে হচ্ছে সময়ের মাত্রা টি। এবারে এটাকে যদি আমরা হিসাব করি সূচকের নিয়ম থেকে, তাহলে কি পাবো, ওপরে তো আমাদের mL² T-2 রয়েছে, আর নিচে আমাদের এই টিটা উপরে গেলে কিছু নাই মানে 1 আছে, এটা উপরে গেলে -1 হয়ে যাবে। এবারে তুমি নিজেই হিসাব করে নিতে পারবে সূচকের নিয়ম থেকে। এটা হচ্ছে mL⁻2 টি নিচেরগুলো সমান হয়ে গেছে, ওপরের যে -2 আর -1 যোগ হয়ে যাবে। তাহলে -2 আর তোমার যে -1 যেটা রয়েছে এটা যোগ করলে -3 হয়ে যাবে। তাহলে কি হলো, mL² T⁻3। এটা কার মাত্রা বেরোলো, এটা বেরোলো হচ্ছে ক্ষমতার মাত্রা। নেক্সট হচ্ছে আমরা আরেকটা ইম্পর্টেন্ট ভৌত রাশি আছে তোমাদের সিলেবাসে,
8-9-এর দিকে, 9-এ আছে তোমাদের মেবি, সেটা হচ্ছে গতিশক্তি। তো গতিশক্তি যেটাকে আমরা কি বলি, কাইনেটিক এনার্জি বলে থাকি গতিশক্তি। তো সেই গতিশক্তির যে সূত্রটা হয় সেটা লিখে রাখবে, সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। গতিশক্তি কি হয়, হাফ এম গণিত ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার গতিশক্তির, এটা হচ্ছে আমাদের গতিশক্তির সূত্র। ঠিক আছে, গতিশক্তির সূত্র হচ্ছে এইটা আমাদের। এবারে দেখো, এই যে গতিশক্তির যে সূত্রটা তোমাদের রয়েছে, এক্ষেত্রে আমরা এর যদি বার করি, কি বলি, এর যদি আমরা প্রথমত এর গতিশক্তির নেক্সট আমরা যে ভৌত রাশিটার দিকে মুভ করব সেটা হচ্ছে আমাদের কি স্যার, সেটা হচ্ছে আমাদের তাপ, সেটা হচ্ছে আমাদের তাপ। দেখো, তাপ সম্পর্কে তোমরা 7-এ পড়েছো, তাপ হচ্ছে কি না, তাপ হচ্ছে আমাদের এক প্রকারের কি, এক প্রকারের শক্তি। তাপ হচ্ছে এক প্রকারের শক্তি যা গ্রহণ করলে কোনো একটা বস্তু কি হবে, গরম হবে, এবং ওই বস্তুটা যদি বর্জন করে তাহলে কি হবে, তাপ যদি বর্জন করে তাহলেও শীতল হবে, এটা হচ্ছে তাপ। এই তাপের আবার একটা সূত্র আছে, তাপ কি কি বিষয়ের উপর নির্ভর করে, তাপ নির্ভর করে 3টে বিষয়ের উপর, বস্তুর ভর, তারপর হচ্ছে আপেক্ষিক তাপ, আর হচ্ছে উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস। তাহলে এইচ হিটের একটা সূত্র হয়, বস্তুর ভর গণিত হচ্ছে আপেক্ষিক তাপ গণিত হচ্ছে ডেল টি। এটা মানে কি, এটা মানে হচ্ছে উষ্ণতার পরিবর্তন, মানে কখনো কখনো বস্তু উষ্ণতা বৃদ্ধি করতে চাই, তখন বস্তুটা কি হবে, বস্তু উষ্ণতা বৃদ্ধি করতে গেলে ওকে তাপ গ্রহণ করতে হবে। আবার কখনো কখনো বস্তুটা কি করে, উষ্ণতা বর্জন করতে চাই, তখন বস্তুটাকে তাপ, উষ্ণতা হ্রাস করতে গেলে ওকে তাপ বর্জন করতে হবে, হিটটা রিলিজ করতে হবে। তো সেই জন্য আমরা এখানে ডেলটি মানে কি বোঝাচ্ছে, উষ্ণতার পরিবর্তন বোঝাচ্ছে। তো এরপর আমরা এর ইউনিটটা, প্রথমত তোমাদের ইউনিটটা লিখিয়ে দিচ্ছি, তারপর আমি এর মাত্রাতে চলে যাবো। দেখো, সিজিএস পদ্ধতিতে তাপের যে এককটা হয় সেটা কি হয়, সেটা হচ্ছে আমাদের ক্যালোরি। সিজিএস পদ্ধতিতে তাপের যে একক সেটা হচ্ছে ক্যালোরি। আর এসআই পদ্ধতিতে আমার তাপের যে এককটা থাকে, এসআই পদ্ধতিতে তাপের একক কি হয়, এসআই পদ্ধতিতে তাপের একক হয় জুল। এদের মধ্যেও কিন্তু একটা সম্পর্ক রয়েছে, সম্পর্কটা হচ্ছে, ক্যালোরিকে সংক্ষেপে আমরা CAL লিখলাম, 1 ক্যালোরি লিখে রাখবে, অঙ্ক করার সময় কিন্তু কাজে লাগবে। 1 ক্যালোরি সমান হচ্ছে, 1 ক্যালোরি সমান হচ্ছে 4.2 জুল, 4.2 জুল, এটা হচ্ছে ক্যালোরি আর জুলের মধ্যে সম্পর্ক, তাপ। এবারে আমরা এর যদি এটা বার করি, এর যদি আমরা মাত্রাটা বার করি, দেখো কার্যের যে মাত্রাটা ছিল সেটাই কিন্তু আমাদের তাপের মাত্রা হয়, কারণ এটাও এক ধরনের শক্তি, তাপটাও তো এক ধরনের শক্তি। তো তাপের যে মাত্রাটা, সেই মাত্রাটা আমরা আর বার করে দেখাচ্ছি না, এর মাত্রাটা কিন্তু কার্যের মতনই হয়, কার্যের যে মাত্রাটা ছিল তাপের মাত্রাটা কিন্তু সেম হয়, তাপের মাত্রাটা কিন্তু কার্যের মাত্রাটার মতনই হয়। তো তাপের মাত্রা তুমি লিখবে হচ্ছে, কার্যের মাত্রা যেটা ছিল সেটাই, কার্যের মাত্রা কি ছিল, mL² L⁻²2 T⁻²⁻², এটা ছিল হচ্ছে তাপের কার্যের মাত্রা, এবং এটাই হয়ে গেল তোমার কিসের মাত্রা, তাপের মাত্রা। নেক্সট আমরা যেটার দিকে যাব সেটা হচ্ছে তোমার কি, তাপমাত্রা। দেখো, তাপমাত্রাটা খুবই একটা জিনিস, ইম্পর্টেন্ট একটা জিনিস কিন্তু, কারণ তোমার এই তাপমাত্রাটা ভালো করে, তাপ আর তাপমাত্রা ভালো করে না শিখলে কিন্তু পরবর্তীকালে তোমার হচ্ছে 9-এ বা এখন যারা 6-7-এর দিকে পড়ছো, তোমরা কিন্তু এই তাপমাত্রা তোমাদের বইয়ে যেরকমভাবে আছে খুব ভালোভাবে কিন্তু পড়বে, কারণ পরবর্তীকালে 10-এ উঠে কিন্তু বা 9-এর দিকে উঠে এই জিনিসগুলো কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিন্তু তোমরা খুবই প্রবলেমে পড়তে পারো। অবশ্যই আমরা একটা ভিডিও নিয়ে আসবো স্পেশালভাবে শুধুমাত্র প্রত্যেকটা ভৌত রাশি সম্পর্কে। তাপমাত্রা কি, তাপমাত্রা হচ্ছে একটা বস্তুর তাপীয় অবস্থা, যেটা ওই স্থির করে দেবে যে ওই বস্তুটা অন্য কোনো বস্তু থেকে তাপ গ্রহণ করবে না অন্য কোনো বস্তুকে তাপ বর্জন করবে। তো তাপেরও দুটো ইউনিট হয়, একটা সিজিএস পদ্ধতিতে কি হয়, তাপের সিজিএস পদ্ধতিতে ইউনিট, তাপমাত্রাটাকে উষ্ণতা বলি কিন্তু আমরা, একই জিনিস কিন্তু, তাপ যাহা তাপমাত্রা তাহাই কিন্তু কি, তাহাই কিন্তু উষ্ণতা। তাপমাত্রা আর উষ্ণতা কিন্তু একই জিনিস, শুধু নামটা আলাদা। তো এই তাপমাত্রা বা উষ্ণতা সিজিএস এর যে ইউনিটটা থাকে, সিজিএস এর ইউনিট হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াস। আর এসআই পদ্ধতিতে তোমাদেরকে তো অলরেডি লিখিয়ে দিয়েছি যখন প্রথম দিকে মৌলিক রাশিগুলো ছকটা করছিলাম, কি মনে করে দেখো কি লিখিয়েছিলাম, এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক, অবশ্যই কিন্তু ভালো করে ভিডিওটা দেখলে উত্তর কিন্তু দিতে পারবে। এসআই পদ্ধতিতে তাপমাত্রা একক লিখিয়েছিলাম হচ্ছে কেলভিন, কেলভিন। আর এর মাত্রা সেরকম কিছু নাই, এর মাত্রাটাকে আমরা একটা সিম্বল দিয়ে প্রকাশ করি, গ্রিক সিম্বল থিটা, ঠিক আছে, একে আমরা একটা সিম্বল দিয়ে প্রকাশ করি, সেটা হচ্ছে থিটা, হয়ে গেল। এবারে আমরা
নেক্সট যেটা দিকে মুভ করব, আর কয়েকটা ভৌত রাশি হয়তো হবে তোমাদের, তারপরেই কিন্তু ভিডিওটা স্টপ করব। তো আপেক্ষিক তাপ, নেক্সট হচ্ছে আমরা যে ভৌত রাশিটা সম্পর্কে পড়বো সেটা হচ্ছে আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ কি, এটাও কিন্তু 7-এ তোমরা পড়েছো, বা 8-9-এর দিকেও কিন্তু এটা রয়েছে। আপেক্ষিক তাপ কিন্তু 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ আমার তাপটা লাগবে সেটাই হচ্ছে কি রিলেটিভ হিট, বা সেটাই হচ্ছে কিন্তু আপেক্ষিক তাপ। তাহলে আমরা আপেক্ষিক তাপের সূত্রটা বার করব তাপের সূত্রটা থেকে। আমরা এইচ সমান কি পেয়েছিলাম, এইচ সমান আমরা এম.এস.টি এটা পেয়েছিলাম। তো সেখান থেকে আমরা দেখেছিলাম যে এই যে এসটা হচ্ছে আপেক্ষিক তাপ, তাহলে এস সমান কি হবে, এস সমান হবে H/mT। এর আগে আমরা মাত্রাটা বার করে নিই, তারপর আমরা ইউনিটটাতে যাব। দেখো এইচ এর মাত্রাটা কি ছিল, প্রথমে মাত্রা যদি আমরা এর বার করি, ডাইমেনশনটা বার করি, তাহলে কি হবে, এর মাত্রা হচ্ছে এইচ এর মাত্রা বসাবো, এইচ এর মাত্রা কার্যের মাত্রা সেম mL²T-2, আর এমটা হচ্ছে বস্তুর ভর, বস্তুর ভরের মাত্রা হবে এম, আর এখানে টি এর মাত্রা হচ্ছে উষ্ণতা, তার মানে হচ্ছে কি থিটা। তাহলে এখানে এম আর এম কেটে গেল, তাহলে এম আর এম যদি কেটে যায় তাহলে এখানে আমার কি পড়ে থাকছে, এখানে পড়ে থাকছে L², ওপরে পড়ে থাকছে L² T⁻², আর থিটাটা ওপরে গেলে হয়ে যাবে হচ্ছে θ-1। এটা হচ্ছে আমাদের আপেক্ষিক তাপের মাত্রা। এবার দেখো আমাদের সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কি হয়, আর এসআই পদ্ধতিতে কি হয়। সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের যে এককটা হয়, তুমি সূত্রটা খেয়াল করো তাহলে কিন্তু এককটা হয়ে যাবে। এর সমান সূত্রটা কি লেখালাম, H/mT। তাহলে সিজিএস এটা হচ্ছে সূত্র। সিজিএস পদ্ধতিতে যখন আমি বার করবো এবারে, তখন কি করব, তাপের সিজিএস পদ্ধতিতে একক লিখব। তাপের সিজিএস পদ্ধতিতে একক কি, তাপের সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে ক্যালোরি, ক্যালোরি। আর আমার ভরের একক হচ্ছে গ্রাম, তাহলে এখানে একটা প্রতি দিলাম, ক্যালোরি প্রতি গ্রাম। আর এখানে কি হবে, ক্যালোরি প্রতি গ্রাম ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা হচ্ছে আমাদের সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক। একইভাবে তাহলে কি হবে, এসআই পদ্ধতি শুধু চেঞ্জ করা। এসআই পদ্ধতি কিন্তু আমরা একটা পদ্ধতি করলেই কিন্তু, সিজিএস পদ্ধতি করলেই আমরা অটোমেটিক কিন্তু এসআইটা নিজেরাই করতে পারবো। এই যে ক্যালোরিটা রয়েছে এটা কিসে চেঞ্জ হয়ে যাবে, সিজিএস পদ্ধতিতে তাপের একক ক্যালোরি ছিল, এসআই পদ্ধতিতে কি ছিল, জুল। আর গ্রাম কিসে চেঞ্জ হবে, ভর সিজিএস পদ্ধতিতে গ্রাম ছিল, তাহলে এসআই পদ্ধতিতে কি হবে, এসআই পদ্ধতিতে কিলোগ্রাম হবে, কিগ্রা লিখতে পারি আমরা। আর সিজিএস পদ্ধতিতে উষ্ণতা ছিল ডিগ্রি সেলসিয়াস, এসআই পদ্ধতিতে কি হবে, এসআই পদ্ধতিতে হচ্ছে কেলভিন হবে। তাহলে এটা কিসের একক বেরোলো, এটা বেরোচ্ছে এসআই পদ্ধতিতে, এটা বেরোচ্ছে আমার এসআই পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক। তাহলে সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কি, ক্যালোরি প্রতি গ্রাম ডিগ্রি সেলসিয়াস, আর এসআই পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক হচ্ছে জুল প্রতি কিগ্রা কেলভিন। এবং আমাদের কিছু কিছু বস্তু আছে তাদের আপেক্ষিক তাপ কিন্তু তোমাকে 7-8-এর দিকে আছে, সেগুলো কিন্তু একটু ভালো করে পড়বে, কারণ আমরা পরবর্তীকালে যখন অন্য ভিডিও নিয়ে আসবো তখন এই আপেক্ষিক তাপগুলো আরও আলোচনা করব, সেখানে তোমাদের আপেক্ষিক তাপ সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করা হবে। তাও তোমাদের পাঠ্য বইয়ে যে বস্তুগুলো থাকবে তাদের যে আপেক্ষিক তাপগুলো রয়েছে, যেমন অ্যালুমিনিয়াম, সীসা, তামা, রূপো, এগুলো কিন্তু খুব ভালো করে কিন্তু পড়ে নেবে। কারণ এগুলো না জানলে, আপেক্ষিক তাপ, কোনো বস্তুর আপেক্ষিক তাপ আমাদের না জানলে আমরা কিন্তু ওই বস্তুটা কত ডিগ্রি থেকে কত ডিগ্রি, তোমাকে তো অঙ্কে বলে দেবে যে ওই বস্তুটা অ্যালুমিনিয়ামের উষ্ণতা এত ডিগ্রি থেকে এত ডিগ্রি আমরা বাড়াতে চাইছি, তাহলে কত ক্যালোরি তাপও গ্রহণ করবে, তখন কিন্তু তোমাকে অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ যেটা রয়েছে 0.21 ক্যালোরি প্রতি গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড, সেটা কিন্তু জানতে হবে। ঠিক আছে, বেশ। এরপরে আমরা নেক্সট আরেকটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, সেটা হচ্ছে লিন তাপ। এটাও কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, তোমাদের 7-এ রয়েছে, 8-এ রয়েছে, এবং অবশ্য আবার তোমাদের 9-এও রয়েছে এটা। তো এরপরে আমরা লিন তাপটা পড়ব। লিন তাপ, লিন তাপ কি, লিন তাপ হচ্ছে একক ভরের কোনো পদার্থ উষ্ণতার পরিবর্তন ছাড়া যখন অবস্থাটা পরিবর্তন করে। বিজ্ঞানী জোসেফ ব্ল্যাক প্রথম এই লিন তাপের ধারণা কিন্তু দিয়েছিলেন। কি বললাম, লিন তাপ হচ্ছে একক ভরের কোনো পদার্থ উষ্ণতার পরিবর্তন ছাড়া। বোধগম্য তাপ, দুটো তাপ হয় খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে লিখে রাখবে বোধগম্য তাপ, আর একটা হচ্ছে লিন তাপ। বোধগম্য তাপে কি হয়, বস্তুর অবস্থার পরিবর্তন হয় না, উষ্ণতার পরিবর্তন হয়। কিন্তু এই যে লিন তাপে কি হবে, উষ্ণতার কোনো পরিবর্তন হবে না, টেম্পারেচার নো চেঞ্জ, কিন্তু স্টেট অফ ম্যাটার যেটা রয়েছে, পদার্থের যে অবস্থা, পদার্থের অবস্থার কিন্তু পরিবর্তন হবে। পদার্থের অবস্থার কি হবে, পদার্থের অবস্থার কিন্তু অবশ্যই পরিবর্তন হবে। যেমন ধরো আমি একটা এক্সাম্পল নিই, তার ব্যাপারটা বোঝা যাবে ভালো। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমার কাছে বরফ রয়েছে, ঠিক আছে, সেটাকে কি করবে, সে যদি তাপ গ্রহণ করে, বরফ কিসে পরিণত হয়, তাপ গ্রহণ করে গলে কিন্তু জলে পরিণত হয়। কিন্তু দেখো তাদের টেম্পারেচারটা কিন্তু সেম,
টেম্পারেচারটা কিন্তু কি হচ্ছে সেম, বরফের টেম্পারেচার 0 ডিগ্রি ছিল, জলের টেম্পারেচারও কিন্তু 0 ডিগ্রি ছিল, কিন্তু এখানে ছিল বরফ, এটা একটা স্টেট অফ ম্যাটারে ছিল, একটা পদার্থের অবস্থা ছিল, এখানে জল হয়ে গেল, আর একটা পদার্থের অবস্থা হয়ে গেল। তার মানে অবস্থাটা পরিবর্তন হলো, বরফ থেকে জল হলো, কিন্তু উষ্ণতার কোনো পরিবর্তন হলো, উষ্ণতার কোনো পরিবর্তন হলো না। এক্ষেত্রে তো বরফকে কিছু একটা তাপ গ্রহণ করতে হয়েছে কঠিন থেকে তরলে পরিণত হতে গিয়ে, যে তাপটা বরফ এখানে গ্রহণ করেছে সেটাকে বলা হয় লিন তাপ, ইংলিশে বলা হচ্ছে ল্যাটেন্ট হিট। যেমন এখানে বরফ 80 ক্যালোরি তাপ কি করবে, গ্রহণ করবে। বোঝা গেল? তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম বরফ যখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলে পরিণত হলো, 1 গ্রাম জলে পরিণত হলো, তখন তো উষ্ণতার কোনো পরিবর্তন হয় নাই, জাস্ট অবস্থার পরিবর্তন হয়েছে। সেক্ষেত্রে সে যে তাপটা গ্রহণ করেছে সেটাকে বলা হচ্ছে কি, লিন তাপ। তার মানে এর যে সূত্রটা দেখো, কিউ কিউ সমান ধরো এম গণিত এল, তাই না? এম গণিত এল মানে কি, এম গ্রাম ভরের উষ্ণতা, এল ক্যালোরি প্রতি গ্রাম লিন তাপ গ্রহণ করে অবস্থার পরিবর্তন হয়েছে। সেক্ষেত্রে মোট তাপ কিউ সমান সূত্রানুযায়ী হবে কিউ সমান এম গণিত এল। এলটা কিন্তু এখানে ল্যাটেন্ট হিট, লিন তাপ। তার মানে এখানে এল এর ফর্মুলা আমরা কি বানাতে পারি, কিউ বাই এম বানাতে পারি। এবারে কিউ মানে হচ্ছে কি, এখানে তাপ লিখে রাখবে, এম মানে কিউ মানে এখানে হচ্ছে কি, আমি লিখে দিচ্ছি এখানে, কিউ মানে হচ্ছে তাপ, মোট তাপ যেটা, আর এম মানে হচ্ছে বস্তুর ভর। এম মানে হবে কি, বস্তুর ভর। তাহলে এখান থেকে এইবারে আমরা লিন তাপের সূত্র বার করব, সূত্র তো বার করলাম, সরি, আমরা ইউনিটটা বার করব। তাহলে লিন তাপের যদি আমরা সিজিএসে ইউনিট বার করি তাহলে কি হবে, সূত্র তো উপরে দেওয়াই আছে দেখতে পাচ্ছ। তাহলে এল সমান কিউ বাই এম, কিউ মানে হচ্ছে কি তাপ, তাহলে তাপের একক কি ছিল সিজিএস পদ্ধতিতে, ক্যালোরি ছিল। তাপের সিজিএস পদ্ধতিতে যে একক ছিল সেটা ছিল হচ্ছে ক্যালোরি, আর তোমার ভরের সিজিএস পদ্ধতিতে একক কি ছিল, গ্রাম। তাহলে লিন তাপের যে সিজিএস একক সেটা হবে কি, ক্যালোরি প্রতি গ্রাম, ক্যালোরি প্রতি গ্রাম। এটা হচ্ছে আমাদের লিন তাপের সিজিএস একক, ক্যালোরি ক্যালোরি প্রতি গ্রাম। তাহলে এসআই পদ্ধতিতে তোমরা এবারে নিশ্চয়ই নিজেরাই বার করতে পারবে, শুধুমাত্র এই ইউনিটগুলোই চেঞ্জ হয়ে যাবে। লিন তাপের যে এসআই পদ্ধতিতে যে ইউনিটটা হবে সেটা কি হবে, সেটা ক্যালোরিটা কিসে চেঞ্জ হয়ে যাবে, সিজিএস পদ্ধতিতে তাপের একক, সিজিএস পদ্ধতিতে তাপের একক যদি আমার ক্যালোরি হয় তাহলে এসআই পদ্ধতিতে সেটা কি হবে, জুল হবে, সেটা হয়ে যাবে জুল। আর সিজিএস পদ্ধতিতে ভরের একক যদি গ্রাম হয় তাহলে এসআই পদ্ধতিতে ভরের একক কি হবে, এসআই পদ্ধতিতে ভরের একক হবে স্যার কিলোগ্রাম। তাহলে লিন তাপের যে একক এসআই পদ্ধতিতে সেটা হচ্ছে জুল প্রতি কিলোগ্রাম, জুল প্রতি কিলোগ্রাম। আর সিজিএস পদ্ধতিতে লিন তাপের যে একক সেটা হচ্ছে ক্যালোরি প্রতি গ্রাম। ঠিক আছে, এবারে এর মাত্রাটা বার করে নিচ্ছি। লিন তাপের মাত্রা কি করে বার করব, সূত্র কি ছিল, কিউ সমান এম এল, সেখান থেকে আমরা এল সমান কি বার করলাম, কিউ বাই এম। কিউর সূত্র মানে তাপ, মাত্রা। তাহলে তাপের মাত্রা কি হবে, তাপের মাত্রা তো আমরা এখানে বার করেছিলাম, তাপের মাত্রা কি ছিল, তাপের মাত্রা হচ্ছে এইটা, তাই না? এটাই তো তাপের মাত্রা না, এটা তো আমাদের আপেক্ষিক তাপটা ছিল, তাপের মাত্রা হচ্ছে কার্যের মাত্রাটা ছিল, তাই না, কার্যের মাত্রা। তো কার্যের মাত্রাটা আমরা এখানে বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। দেখো এখানে যদি আমরা কার্যের মাত্রাটা বসাই, কার্যের মাত্রা কি ছিল, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আর এম মানে হচ্ছে বস্তুর ভর। তাহলে এম আর এম কেটে গেল, তাহলে লিন তাপের যে মাত্রাটা সেটা হলো এল স্কোয়ার টি -2। ঠিক আছে, নেক্সট আমরা তড়িৎ প্রবাহটা নিয়ে জানবো। দেখো তড়িৎ প্রবাহের ইউনিট তো তোমরা জেনেছো অ্যাম্পিয়ার হয়, তড়িৎ প্রবাহের মাত্রাও কিন্তু আই হয়। এটা একটা সিম্বল দ্বারা আমরা প্রকাশ করি, তড়িৎ প্রবাহের যে মাত্রাটা সেটা হচ্ছে আই হয়। কি বললাম, তড়িৎ প্রবাহের মাত্রাটা তোমাদের আই হবে। তড়িৎ প্রবাহের যে মাত্রাটা, তড়িৎ প্রবাহের মাত্রা হবে কত, তড়িৎ প্রবাহের মাত্রা লিখে রাখবে হচ্ছে আই। ঠিক আছে, বেশ। এবার আমরা আধানটা জানি। দেখো আধানের ইউনিট তোমরা জানো, আধান যেটা হয়, আধানের ক্ষেত্রে কি হয় না, আধানের সিজিএস পদ্ধতি ইউনিটকে স্ট্যাট কুলম, আধানের যে সিজিএস পদ্ধতি ইউনিটটা হয় সেটা কি হয়, স্ট্যাট কুলম। আর এসআই পদ্ধতিতে কি হয়, এসআই পদ্ধতিতে এর ইউনিটটা হয়ে যায় শুধু কুলম, শুধুমাত্র কুলম। তো এর একটা সূত্র আমরা জানি, সূত্রটা হচ্ছে কি না, আই সমান তড়িৎ প্রবাহ মাত্রা সমান হচ্ছে আধান বাই সময়। এটা হচ্ছে একটা সূত্র হয়। তো এই সূত্রটা থেকে কিন্তু আমরা এই যে আধান, কিউটা হচ্ছে আধান, আইটা হচ্ছে মানে তড়িৎ প্রবাহ মাত্রা, টিটা হচ্ছে সময়। তো সেখান থেকে কিউটা আমরা বার করতে পারি, কিউ সমান আই গণিত টি,
আই গণিত টি, আর টি মানে সময়ের মাত্রা তো টি হবে, আর তড়িৎ প্রবাহ মাত্রা একটু আগে বললাম আই হয়, তাহলে আধানের যে মাত্রাটা সেটা হয়ে যাবে কিউ সমান আইটি। এরপরে আধান হয়ে গেলে তোমাদের আর আধান হয়ে গেল। বেশ, এরপরে আমরা বিভব পার্থক্যটা একটু বার করি। বিভব পার্থক্যের একক তো ভোল্ট হয়, তোমরা জানো। এই জন্য এর আমরা একটা কাজ করছি, এর একদম আমরা বার করছি, মাত্রাটা বার করছি। তো বিভব পার্থক্যের ক্ষেত্রে বিভব পার্থক্য এর ইউনিটটা কি হয়? বিভব পার্থক্যের যে ইউনিট হয় সেটা কি? সেটা হচ্ছে ভোল্ট। বিভব পার্থক্য তোমাদের কিন্তু এই যে তড়িতের যে কনসেপ্টগুলো, এগুলো কিন্তু ক্লাস 10-এ আছে, এগুলো কিন্তু আরও ডিটেলসে ক্লাস 10-এ তোমরা জানতে পারবে। বিভব পার্থক্য হচ্ছে কি বললাম, এর ইউনিট তো তোমাদের ভোল্ট হবে। এর একটা ফর্মুলা হয়, বিভব পার্থক্যর একটা ফর্মুলা হচ্ছে কি, ভি সমান ওয়ার্ক বাই হচ্ছে তোমাদের কিউ, মানে হচ্ছে আধান। ভি সমান হচ্ছে ডাব্লু বাই কিউ। এখান থেকে আমরা কিন্তু এর মাত্রাটা বার করতে পারি। ঠিক আছে, দেখো, ডাব্লু মানে হচ্ছে কার্যের মাত্রা বসাবো, আর কিউ মানে তো আধানের মাত্রা বসাবো, তাহলেই হয়ে যাবে। ডাব্লুটা হচ্ছে এখানে কি, ডাব্লুটা হচ্ছে তোমাদের এখানে কার্য, আর কিউটা হচ্ছে কি, কিউটা হচ্ছে আমাদের এখানে আধান। কিউটা হচ্ছে এখানে আধান। তাহলে ডাব্লুর মাত্রা, কার্যের মাত্রা কি ছিল, এম এল স্কোয়ার টি মাইনাস টু, আর এখানে আমাদের আধানের মাত্রা এর আগে বার করলাম আইটি, তাহলে এখানে আমরা আইটিটা বসিয়ে দেবো, আইটি বসিয়ে দিলাম। তাহলে কত হচ্ছে, এম এল স্কোয়ার টি মাইনাস টু, আর এইটা উপরে চলে গেলে কি হবে, টি মাইনাস ওয়ান, আর আইটা উপরে চলে গেলে ওয়ান, এখানে ওয়ান, তাহলে এটা আইটা উপরে চলে গেলে হয়ে যাবে আই মাইনাস ওয়ান। তাহলে এখন কি পড়ে থাকছে আমার, এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি, মাইনাস টু মাইনাস ওয়ান যোগ করলে মাইনাস থ্রি, আর আই মাইনাস ওয়ান। এটা হচ্ছে কার, এটা হচ্ছে আমাদের ডাইমেনশন অফ ভোল্টেজ ডিফারেন্স। বিভব পার্থক্যের কিন্তু মাত্রা আমাদের বেরিয়ে গেল। আর একটা তোমাদের মাত্রা দেখাবো, সেটা হচ্ছে লাস্ট, সেটা হচ্ছে রোধ, রেজিস্ট্যান্স। রোধ বা রেজিস্ট্যান্স, রোধ সেটাকে আমরা বলি হচ্ছে ইংলিশে কি, রেজিস্ট্যান্স। দেখো, রেজিস্ট্যান্স হচ্ছে কি, আমরা জানি বি মানে হচ্ছে ভোল্ট, বিভব সমান কি হয়, আই মানে তড়িৎ প্রবাহ মাত্রা গণিত হচ্ছে রেজিস্ট্যান্স। এটা একটা সূত্র হয়, ভি সমান আই গণিত। আর পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেখানে আমরা এইগুলো নিয়ে আলোচনা করব। এই যে কনসেপ্টগুলো তোমাদেরকে বলা হচ্ছে যে ভি সমান আই গণিত, আর বা প্রত্যেকটা ভৌত রাশির যে ফর্মুলাগুলো লেখাচ্ছি সেগুলোও কিন্তু কিভাবে আসছে সেগুলোও কিন্তু জানতে হবে। অন্য পরবর্তী ভিডিওগুলো আমাদের এই সম্পর্কে কিন্তু আসতে চলেছে। এখান থেকে আমরা যদি এবারে এই আরটা বার করি, তাহলে আরটা কত হবে, আর সমান হবে হচ্ছে আমাদের ভি বাই আই। এটা হচ্ছে রেজিস্ট্যান্সের আমাদের সূত্র চলে এলো। রেজিস্ট্যান্সের একক কি হয়, দেখো, রেজিস্ট্যান্সের একক আমাদের, এর যদি আমরা ইউনিটটা বার করি, সিজিএস পদ্ধতিতে রোধের একক হচ্ছে স্ট্যাট ওহম, আর এসআই পদ্ধতিতে হয় কি, ওহম। এসআই পদ্ধতিতে হচ্ছে আমাদের ওহম। এসআই পদ্ধতিতে কি হবে স্যার, এসআই পদ্ধতিতে হবে হচ্ছে আমাদের ওহম। ঠিক আছে, বেশ, এবারে লাস্ট আমরা মাত্রাটা বার করব। দেখো, ভোল্টেজ ডিফারেন্স, বিভব পার্থক্য যেটা ছিল তার মাত্রা কিন্তু আমরা, এরপর আমরা যদি মাত্রাটা বার করি, তাহলে মাত্রাটাতে কি হবে, প্রথমে আমাকে ভি এর মাত্রা বসাতে হবে, কারণ আমরা সূত্রটাতেই তো জানলাম। সূত্রটা আরেকবার যদি আমি লিখি, এই যে সূত্রটা, আর সমান হচ্ছে ভি বাই আই, তাহলে ভি এর মাত্রাটা দেখো আমরা উপরে বার করলাম। ভি এর মাত্রা হচ্ছে কি, এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি, এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি, এটা হচ্ছে আমাদের আর একটা রয়েছে এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি আই মাইনাস ওয়ান, এটা হচ্ছে ভি এর মাত্রা গেল, বিভব পার্থক্য, তড়িৎ প্রবাহের মাত্রা হচ্ছে আই। তাহলে এখন যদি আমি এটাকে উপরে নিয়ে যাই, কত হচ্ছে, সূচকের নিয়ম থেকে ওপরে যেটা আছে এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি আই মাইনাস ওয়ান, আর এটা উপরে গেলে হয়ে যাবে আই মাইনাস ওয়ান। তো এখন এটা হিসাব করে দাও, কত হচ্ছে, এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি, আর এটা মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান যোগ করলে কত হয়ে যাবে, মাইনাস টু। তো এটা কার মাত্রা বেরোলো, দিস ইজ দ্য ডাইমেনশন অফ রেজিস্ট্যান্স অর রোধ। ঠিক আছে, বেশ, আজকে এখান পর্যন্তই তোমাদের করাচ্ছি। আশা করি অনেকগুলো ভৌত রাশি হয়ে গেল, এখন হয়তো কিছু বাকি থাকলো তোমাদের ওই
সাউন্ড সিস্টেম থেকে কিছুটা বাকি থাকলো, তো শব্দের যে কম্পাঙ্ক, তারপর পর্যায়কাল করে যেগুলো আছে ওগুলো আরেকটা ভিডিওতে আমরা অবশ্যই আলোচনা করব। কিন্তু তার আগে আমাদের এই যে তোমাদের ভৌত রাশিগুলো করালাম, এই ভৌত রাশিগুলোর পুরো বেসিক কনসেপ্ট আমরা যখন হয়তো অন্য কোনো ভিডিওর মাধ্যমে একটা আলোচনা করে দেবো, আর না হলে যখন আমাদের প্রত্যেকটা ক্লাসের 6 থেকে একেবারে 10 পর্যন্ত প্রত্যেকটা ক্লাসের যে বিজ্ঞানের অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো আসছে সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। সেখানে কিন্তু প্রত্যেকটা বিজ্ঞানের কনসেপ্টগুলো কিন্তু একেবারে খুঁটিনাটি কিন্তু আমাদের আলোচনা করা হবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। কোনো কারণে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, আমি কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের পর্যন্ত এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, বাই।